বছর পরে আপনি যখন ফেরত দিতে আসবেন, এই 1,000-এর 10% অতিরিক্ত আপনাকে দিতে হবে। তো 1,000-এর 10% কত, একটু আগে আমরা দেখে আসছি, কত, 100 টাকা। আচ্ছা, দ্বিতীয় বছরে এসে সিম্পল ইন্টারেস্টের সাথে কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্যটা শুরু হবে দ্বিতীয় বছর থেকে। প্রথম বছরে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের কোনো পার্থক্য নাই। প্রথম বছরে সিম্পল ইন্টারেস্ট যত টাকা ছিল, কম্পাউন্ড ইন্টারেস্টও ঠিক তত টাকাই থাকবে। সিম্পল ইন্টারেস্টের সাথে কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্যটা শুরু হবে দ্বিতীয় বছর থেকে। মানে বিষয়টা কিরকম, আপনি এখানে খেয়াল করে দেখেন, দ্বিতীয় বছরে আপনি সিম্পল ইন্টারেস্টের প্রিন্সিপালের অতিরিক্ত 10% 100 টাকা দিয়েছিলেন সিম্পল ইন্টারেস্টে যখন হিসাবটা হচ্ছিল। কম্পাউন্ড ইন্টারেস্টেও আপনাকে 10%ই দিতে হচ্ছে, তবে এখন আপনাকে এই টাইম পিরিয়ডের পূর্বে, অর্থাৎ এই যে দ্বিতীয় বছর, এই টাইম পিরিয়ডের পূর্বে যতগুলো অ্যামাউন্ট আছে সবগুলো অ্যামাউন্টের উপরে 10% দিতে হবে। অর্থাৎ এই 1,000-এর 10% কত, 100। এবং এই 100 টাকারও 10% আপনাকে দিতে হবে, কারণ এই 100 টাকার মালিক এখন ব্যাংক। ঠিক আছে, কারণ ধরেন আপনি ধার নিয়েছিলেন 2020 সালে। এবার এই যে 1 বছর পরে, মানে 2021 সালে এসে আপনি 100 টাকা দেওয়ার কথা, আপনি দেননি, এটা আপনার কাছে রেখে দিয়েছেন। তো 2022 সালে এসে যদি আপনি টাকাগুলো ফেরত দিতে চান, তখন এই যে 2021 সালে ব্যাংক তো 100 টাকার মালিক হয়ে গেছিল, হয়েছিল না? কারণ এই এই 100 টাকা তো ব্যাংকের, এটা আপনার পকেটেই ছিল। এই টাকার উপরেও আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। অর্থাৎ এই 100-এর 10% কত, আরো 10 টাকা আপনাকে দিতে হবে। ঠিক আছে, দেখেন দ্বিতীয় বছরে সিম্পল ইন্টারেস্ট শুধুমাত্র 100 টাকাই ছিল, বাট কম্পাউন্ড ইন্টারেস্টে এসে দেখা যাচ্ছে কি 110 টাকা হয়ে গেছে। তৃতীয় বছরে এসে কি হবে, এই বছরের পূর্বে আগে যতগুলো বছর ছিল, যতগুলো অ্যামাউন্ট ছিল, সবগুলোর উপরে 10% দিতে হবে। তো এই টাইম পিরিয়ডের পূর্বে কি কি ছিল, এই যে 1,000, এই 1,000-এর 10% 100 প্লাস এই যে আরো একটা 100 টাকা ছিল, এইটার 10% কত, 10। এই যে আরো একটা 100 ছিল, এইটারও 10%। এবং 1 এই যে 10 টাকা ছিল, এইটারও 10% কত, 1। 1 অর্থাৎ দেখেন, টাকাটা আপনি যদি সিম্পল ইন্টারেস্টে ফেরত দিতেন, আপনাকে ফেরত দেওয়া লাগতো কয় টাকা, 1,300 টাকা। আর যখন আপনি কম্পাউন্ড ইন্টারেস্টে ফেরত দিতে যাচ্ছেন টাকাটা, তখন আপনাকে দেখেন কত টাকা ফেরত দিতে হচ্ছে, 1,331 টাকা। দেখেন 1,331 টাকা ফেরত দিতে হচ্ছে। এখানে শুধুমাত্র সিম্পল ইন্টারেস্টের সাথে কম্পাউন্ড ইন্টারেস্টের একটু পার্থক্যটা বুঝেন। আর দ্বিতীয়ত হচ্ছে, সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টটাকে কিভাবে ডিফাইন্ড করা যায় সেই বিষয়টা একটু খেয়াল করেন। জাস্ট আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ডেফিনেশন থেকেই আমরা বুঝতে পারবো যে অঙ্কগুলো কিভাবে করতে হবে। খেয়াল করেন, কম্পাউন্ড ইন্টারেস্টের সময় দেখেন কি কি ছিল। কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে কি সিম্পল ইন্টারেস্ট ছিল না? দেখেন এই তো, এই যে 100, এই যে 100, এই যে 100, এই 100টা কি 1,000-এর 10% প্রত্যেক বছর ছিল। অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টকে আমি যখন ডিফাইন্ড করতে যাচ্ছি, খেয়াল করেন এর মধ্যে কিন্তু সিম্পল ইন্টারেস্টটা আছে। আরো কি অতিরিক্ত কিছু আছে এখানে? আছে, কি আছে? এই যে 10 দেখা যাচ্ছে, এই 10-এর পরিচয়টা কি বলেন? ইন্টারেস্ট, কিসের ইন্টারেস্ট এটা? কম্পাউন্ড এটা হচ্ছে প্রিন্সিপালের উপরে। কম্পাউন্ড। মানে আগের বছরের সুদের সুদ না এটা? জি স্যার। এই 10, এই 10 হচ্ছে কি আগের বছরের সুদের সুদ। এরপরে এখানে অতিরিক্ত কি দেখা যাচ্ছে, এই যে 10, এই যে 10 এবং 1। অতিরিক্ত কি কি আছে, এই যে টিক চিহ্ন দেওয়া গুলো দেখেন, অতিরিক্ত আছে। মানে সিম্পল ইন্টারেস্টের অতিরিক্ত এই 4টা ভ্যালু এখানে দেখা যাচ্ছে। সিম্পল ইন্টারেস্ট 100 তো আছেই, আমি সেটা এখানে লিখেছি দেখেন। প্লাস আরো অতিরিক্ত কি আছে, এই 10 আছে। এই 10-এর পরিচয় কি, আগের বছরের, আগের বছরের ইন্টারেস্টের ইন্টারেস্ট দেখেন। এবং এই যে এখানে এই 10-এর পরিচয় কি, এই 100-র 10%। এই 10-এর পরিচয় কি, এই 100-র 10%। এই একের পরিচয় কি, এই 10-এর 10%। তার মানে কি দাঁড়ালো, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে বিষয়টা কি, সিম্পল ইন্টারেস্ট প্লাস ইন্টারেস্ট
অন ইন্টারেস্ট। অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টের ডেফিনেশনটা কি হচ্ছে? সিম্পল ইন্টারেস্ট প্লাস ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। শুধুমাত্র এইটুকু বুঝতে পারলেই আমরা এই লাইনটা দিয়েই আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কগুলো করতে পারবো। আগে আমি ধাপে ধাপে আলোচনা করি কোথায় কিভাবে কি করতে হবে সেটা। আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো ধাপে ধাপে আলোচনার মধ্যে চলে আসবে, একটু শুরুর দিকে দেখতে থাকেন। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা বলেন? এই পর্যন্ত কোনো সমস্যা আছে? শুনতে পাচ্ছেন আমাকে? জি। আচ্ছা, এই পর্যন্ত কোনো সমস্যা নেই তো? না। আচ্ছা, এখন চলেন আমি ছোট্ট একটা অঙ্ক নিচ্ছি, নিয়ে এইটাকে কিভাবে করা যায় মানে এই সংজ্ঞা দিয়ে আমি অঙ্ক একটা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক সমাধান করার চেষ্টা করছি। চলেন দেখেন এই অঙ্কটা দেখেন। এখানে দেওয়া আছে দেখেন, প্রিন্সিপালটা কত টাকা দেওয়া আছে? 600 টাকা। রেটটা কত? 10%। এবং কম্পাউন্ডিংটা কি হবে? অ্যানুয়ালি। কত বছর পরে? এট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার, মানে 2 বছর পরে। টোটাল অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ আসল, প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট দুটো একসাথে। তো যাই হোক, এখানে যে তথ্যগুলো আছে আমি তথ্যগুলো নিচ্ছি। দেখেন সমাধানের অ্যাপ্রোচটা আমরা কিভাবে করব সবগুলো বিষয়ে আমি আলোচনা করব ধাপে ধাপে। একটু প্রথমের দিকে আমাকে সময় দেন। এখানে প্রিন্সিপালটা কত আছে অঙ্কের মধ্যে? 600 টাকা। রেটটা কত? 10%। টাইম পিরিয়ডটা কত বছর? 2 ইয়ার্স। জানতে চাচ্ছে কি অ্যামাউন্ট মানে এখানে কি প্রিন্সিপাল আর কম্পাউন্ড ইন্টারেস্টের যোগফল, এটা জানতে চাচ্ছে। তো আমার কম্পাউন্ড ইন্টারেস্ট জানলেই আপাতত হচ্ছে। তো দেখেন সর্বপ্রথম আপনি টার্গেট করবেন টাইম পিরিয়ডটা কত। এখানে খেয়াল করে দেখেন টাইম পিরিয়ডটা কত? 2 টাইম পিরিয়ড বছর। 2 বছর। ওকে, সর্বপ্রথম আপনি দেখবেন যে টাইম পিরিয়ডটা কত, 2, 3, 4 নাকি কত। তো টাইম পিরিয়ডটা এখানে কত? 2 বছর। অর্থাৎ আপনার ঘর আঁকতে হবে দুইটা। কিরকম খেয়াল করেন, এই যে একটা ঘর, দুইটা ঘর। নিচের দিকে যে একটা ঘর, দুইটা ঘর। যদি টাইম পিরিয়ড 3টা হতো, 3টার জন্য অঙ্ক সামনে আসবে। যদি টাইম পিরিয়ড 3টা হতো, নিচে আমি আরো একটা ঘর আঁকতাম। একটু আগে আপনি পড়ে আসছেন যে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে কি সিম্পল ইন্টারেস্ট আর হচ্ছে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। তার মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার জন্য আপনার এই দুটো ভ্যালু দরকার হবে, সিম্পল ইন্টারেস্ট দরকার হবে আর ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, এই দুটো ভ্যালু দরকার হবে। তো আমি এই দুটো ভ্যালুর জন্য দুটো ঘর তৈরি করব। খেয়াল করেন, এই যে একটা ঘর হচ্ছে সিম্পল ইন্টারেস্টের আর একটা ঘর কিসের? ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, এই দুটো। ঠিক আছে, এটা টাইম পিরিয়ড 1, টাইম পিরিয়ড 2। ওকে, খেয়াল করেন আবার শুরু থেকে বলছি। এইগুলো তো প্রশ্নে দেওয়াই ছিল। প্রিন্সিপাল কত? 600। রেটটা কত? 10%। টাইম পিরিয়ডটা কত? 2 ইয়ার। জানতে চাচ্ছি কি অ্যামাউন্ট মানে কি প্রিন্সিপাল আর কম্পাউন্ড ইন্টারেস্টের যোগফল। ওকে, তো সর্বপ্রথম আমরা কি দেখেছি, কি বলেছিলাম যে সর্বপ্রথম খেয়াল করব হচ্ছে টাইম পিরিয়ডটা কত বছর। টাইম পিরিয়ডটা এখানে কত বছর? 2 বছর। এইটার উপরে ভিত্তি করে আমাদের ঘরের সংখ্যা বাড়বে বা কমবে। তাই আমি সর্বপ্রথম খেয়াল করব হচ্ছে টাইম পিরিয়ডটা কত, 2 বছর, তাই দুটো ঘর করেছি। এবার কম্পাউন্ড ইন্টারেস্টের সংজ্ঞা থেকে আমরা দেখে আসছি কি কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সিম্পল ইন্টারেস্ট আর ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, এই দুটো। তাই তার জন্য আমি এখানে দেখেন দুটো ঘর করেছি। একটা ঘর হচ্ছে সিম্পল ইন্টারেস্টের আর একটা হচ্ছে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, এই দুটোর। ঠিক আছে, এইবার খেয়াল করেন আমরা তো সংজ্ঞা থেকে দেখে আসছি, এইখানে সংজ্ঞা থেকে দেখে আসছি যে সিম্পল ইন্টারেস্ট মানে কি। সিম্পল ইন্টারেস্টের মানে হচ্ছে আসলের অতিরিক্ত টাকা যেটা, সেটা প্রত্যেক বছর কি থাকে? ইকুয়াল থাকে।
প্রথম বছরেও দেখেন 100 ছিল, দ্বিতীয় বছরে 100, মানে যখন আমি প্রিন্সিপাল অ্যাজাম্পশন করেছিলাম 1000 টাকা, যখন প্রিন্সিপাল অ্যাজাম্পশন করেছিলাম কত টাকা, 1000 টাকা, তখন প্রথম বছরেও ইন্টারেস্ট কত ছিল, 100, দ্বিতীয় বছরেও ইন্টারেস্ট 100 ছিল, তৃতীয় বছরেও ইন্টারেস্ট 100 ছিল। মানে প্রত্যেক বছর সিম্পল ইন্টারেস্ট কি থাকে, ইকুয়াল থাকে। এগুলো আমরা আগেই দেখে আসছি, তাই না? ইকুয়াল থাকে এবং রেটটাও কি থাকে, সমান থাকে। 3 বছরে টোটাল 30%। তো এখানে আমরা সিম্পল ইন্টারেস্টটা খুব সহজে বের করে নিতে পারি কিভাবে, প্রিন্সিপাল কত ছিল, 600 টাকা, এই 600 এর কত পার্সেন্ট হবে, 10%। 600 এর 10% কত, 60। 60। যে কোনো সংখ্যার 10% একটু আগে আমরা শিখে আসছি কি, জাস্ট এক ঘর বামে ডেসিমালটা শিফট করে দিলেই হয়ে যাবে। 600 এর এক ঘর বামে ডেসিমাল শিফট করলে কত হবে, 60। যেহেতু সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছর সমান থাকে, তাই এইটা পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। যতগুলো ঘর থাকবে একবার বের করে আপনি সবগুলো ঘরে বসিয়ে দিবেন। দেখেন সিম্পল ইন্টারেস্ট 60, প্রত্যেকটা ঘরে বসিয়ে দিয়েছি। এই পর্যন্ত কোনো সমস্যা আছে? ঠিক আছে। আচ্ছা, এইবার আসি ইন্টারেস্ট অন ইন্টারেস্টের প্রথম ঘর, এইটা। এইখানে কি লিখবো খেয়াল করেন, একটু ডেফিনেশনটা দেখে আসেন যে ওখানে আপনি কি করেছিলেন। একটু আমি এখানে ক্লিয়ার করে দিই, হিবিজিবি হয়ে গেছে। দেখেন, ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, ইন্টারেস্ট অন ইন্টারেস্টের এই প্রথম ঘরটার কথা বলছি যে এখানে কি লিখবো। প্রথম ঘর মানে টাইম পিরিয়ড 1, মানে ফার্স্ট ইয়ারে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট কত সেটা। আসলে ফার্স্ট ইয়ারে বা প্রথম বছরে সিম্পল ইন্টারেস্টের সাথে কি কম্পাউন্ড ইন্টারেস্টের কোনো পার্থক্য থাকে? না। খেয়াল করে দেখেন তো, সিম্পল ইন্টারেস্ট প্রথম বছরে ছিল কত, 100 টাকা, কম্পাউন্ড ইন্টারেস্টেও দেখেন 100 টাকাই ছিল। অর্থাৎ ফার্স্ট ইয়ারে সিম্পল ইন্টারেস্টের সাথে কম্পাউন্ড ইন্টারেস্টের কোনো পার্থক্য থাকে না। অর্থাৎ ফার্স্ট ইয়ারে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট নাই, কারণ ফার্স্ট ইয়ারে কি একমাত্র প্রিন্সিপালই হচ্ছে প্রিন্সিপাল। ঠিক আছে? তো ফার্স্ট ইয়ারে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট মানে অতিরিক্ত কোনো, সিম্পল ইন্টারেস্টের অতিরিক্ত কোনো টাকা পাওয়া যায় না, এটা আমরা সংজ্ঞাতে দেখেছি। তাই যত কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক আপনি এখন থেকে করবেন এই স্প্লিট এন্ড মার্জ মেথডে, যত কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করবেন, এই প্রথম ঘরটা কি থাকবে, অলওয়েজ ফাঁকা থাকবে। কারণ এখানে কি ইন্টারেস্ট অন ইন্টারেস্ট নাই, সো এই ঘরটা কি অলওয়েজ ফাঁকা। এবার আসি সেকেন্ড ইয়ারে, এই ঘরে ইন্টারেস্ট অন ইন্টারেস্টটা কি লিখবো সেটা। আবার চলে যান সংজ্ঞাতে কি লিখেছিলেন, এই যে এই 10-এর কথা বলা হচ্ছে। এই 10 আসলে কে ছিল, আগের বছরের সুদের সুদ। দেখেন এই যে আগের বছরের সুদ ছিল কয় টাকা, 100, সেই 100 এর 10% হচ্ছে এই 10। অর্থাৎ এই সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট অন ইন্টারেস্টের ঘরে আপনি কি লিখবেন, আগের Six. বছরের সুদের সুদ। আগের বছরের সুদ কত ছিল, এই যে এইটা না, Yes, sir. সেকেন্ড ইয়ারের আগের বছরের সুদ কোনটা ছিল, 60, সেই 60-এর কত পার্সেন্ট, 10%, 60-এর 10% কত, 6। Six. এটা আপনি মনে রাখবেন কিভাবে, খেয়াল করেন, আপনি কি তো আর প্রত্যেকবার তো এইভাবে সংজ্ঞা বের করে করে লিখবেন না অঙ্কের মধ্যে, এটা আপনি সহজে মনে রাখবেন কিভাবে, খেয়াল করেন। আপনি যে ঘরে ভ্যালুটা লিখতে চাচ্ছেন, আমি কোন ঘরে লিখতে চাচ্ছি, এই ঘরে, যে ঘরে আপনি ভ্যালুটা লিখতে চাচ্ছেন ওই ঘরটা বাদ দিয়ে, মানে এই 2 নাম্বার ঘরটা পুরোপুরি বাদ, এই যে 2 নাম্বার ঘরটা পুরোপুরি, এই 2 নাম্বার ঘরটা পুরোপুরি বাদ দিয়ে উপরে, তার উপরে যতগুলো অ্যামাউন্ট থাকবে তার 10%। সহজ কথা, আমার যদি এই ঘরে ভ্যালু লেখার প্রয়োজন হয় কি করব, এই ঘর পুরোটা বাদ দিয়ে দিব, এই ঘরের চিন্তা পুরোটা বাদ বাদ দিয়ে এই ঘরের উপরে যতগুলো অ্যামাউন্ট আছে, উপরে দেখেন এইখানে আছে, এইখানে আছে, এখানে আছে, উপরে যতগুলো অ্যামাউন্ট আছে তার 10% লিখে দিব। কথা কি বুঝতে পেরেছেন? Yes, sir. সবাই কি কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তো দেখেন তাহলে কি করব, এটা 60-এর কত, 10% কত, 6। তো সিম্পল ইন্টারেস্ট কত হলো, 120, ইন্টারেস্ট অন ইন্টারেস্ট হচ্ছে কত, 6। এই সিম্পল ইন্টারেস্ট আর ইন্টারেস্ট অন ইন্টারেস্ট এই দুটো মিলেই তো কি কম্পাউন্ড ইন্টারেস্ট। সো কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, 120 যোগ 6, 126। ঠিক আছে, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট। প্রশ্ন যেহেতু অ্যামাউন্ট জানতে চাচ্ছে, সো অ্যামাউন্ট ইকুয়াল টু কি হবে, প্রিন্সিপাল ছিল কয় টাকা, 600, আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত, 126, দ্যাট ইজ 726।
ওকে, এখানে আমার আরো অনেক কাজ আছে। আমি বক্স ছাড়া যদি লিখতে চাই তাহলে কিভাবে লিখবো, তারপরে যদি এটা আমি সূত্র দিয়ে করতে চাই, আমাদের সবার পরিচিত যে একটা ফর্মুলা আছে কম্পাউন্ড ইন্টারেস্টের, সেইটা দিয়ে যদি করতে চাই সেটা দিয়ে কিভাবে করব, সব কাজই করব ধাপে ধাপে। আগে আপনাকে এই প্রসেসটা আমি ধরায় নিয়ে আসি, যে প্রসেসটা আপনি আগে বুঝে নেন, প্রসেসটা আগে হজম করে নেন, তারপরে আমি এখানে অ্যানালাইসিস করব পরে এসে। যেহেতু এখন আমি এটা 2 বছরের জন্য করলাম, এখন আমরা একটা অঙ্ক করি চলেন 3 বছরের জন্য। 3 বছরের জন্য হলে কি করতাম, আমি 3 বছরের জন্য একটা অঙ্ক নিচ্ছি, একটু অপেক্ষা করেন। 3 বছরের জন্য একটা অঙ্ক নিচ্ছি। 3 বছর, 4 বছর, 5 বছর, মোটামুটি সবগুলোই দেখবো। ওকে, খেয়াল করেন, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, একটু ঠিক করে দিচ্ছি। এই অঙ্কটা একটু পড়ে ফেলেন। ওকে, এইটা দেখে ফেলেন। এখানে দেখেন, এটা আমি নিলাম 3 বছরের জন্য, একটু আগে আমরা দেখলাম হচ্ছে 2 বছরের জন্য কিভাবে করলাম। এইটা অ্যানালাইসিস করব আবার, আগে একটু 3 বছরের একটা অঙ্ক দেখে আসি। এখানে দেখেন বলছে হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম অফ টাকা 25,000 আফটার 3 ইয়ার্স এট দ্য রেট অফ 12% পার অ্যানাম। এটা হচ্ছে 3 বছরের জন্য। তো এখানে আগের মতোই শুরু করব। প্রিন্সিপালটা কত দেওয়া আছে? 25,000। 25,000। রেটটা কত? 12%। 12%। টাইম পিরিয়ডটা কত? 3 ইয়ার্স। জানতে চাচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট। সো কম্পাউন্ড ইন্টারেস্ট কত সেটা দেখি চলে। আচ্ছা, কি বলছিলাম যে সর্বপ্রথম কাকে টার্গেট করব, মনে আছে? সর্বপ্রথম কাকে দেখব? প্রিন্সিপালটা। টাইম পিরিয়ডকে। সর্বপ্রথম খেয়াল করব যে টাইম পিরিয়ড কত, টাইম পিরিয়ড 2 নাকি 3, সেটার উপরে ভিত্তি করে আমাদের ঘরের সংখ্যা বাড়াবো বা বাড়াতে হবে বা কমাতে হবে। যেহেতু টাইম পিরিয়ড এখানে 3, অর্থাৎ ঘর হবে কয়টা? 3টা। দেখেন, একটা ঘর, দুইটা ঘর, 3টা ঘর। যদি 2টা টাইম পিরিয়ড হতো তাহলে ঘর করতাম 2টা, যেমন আগের অঙ্কটা ছিল, খেয়াল করেন আগের অঙ্কে যে 2টো ঘর করেছিলাম। যদি 4টা টাইম পিরিয়ড হতো বা 4 বছর হতো তখন আমাদের ঘর লাগতো 4টা। খেয়াল করেন, এখন কম্পাউন্ড ইন্টারেস্টে কি কি লাগে যেন? সিম্পল ইন্টারেস্ট আর ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট আর ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, এই দুটো। এখানে কি লিখবো? টাইম পিরিয়ড 1, টাইম পিরিয়ড 2, টাইম পিরিয়ড 3। ওকে, এরপরে কি করব? সিম্পল ইন্টারেস্টটা বের করে প্রত্যেক ঘরে বসিয়ে দিব। দেখেন, অর্থাৎ এই 25,000-এর কত পার্সেন্ট সিম্পল ইন্টারেস্ট হবে? 12%। একটু আগে দেখে আসছি যে কোনো সংখ্যা 10% ডেসিমাল এক ঘর বামে শিফট হয়। তো 25,000-এর 10% কত হবে? 2500। আর 1% কি হয়? 2 ঘর বামে শিফট হয়। 1% কত হবে? 2 ঘর বামে ডেসিমাল শিফট হলে কত হবে? 250। 1% হচ্ছে 250। তাহলে 2% কত হবে? 250-এর ডাবল, 500। 3,000। 3,000। অর্থাৎ 25,000 এর 12% হচ্ছে কত? 3,000। যেহেতু সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছর সমান থাকে, তাই প্রত্যেকটা ঘরে কত হবে? 3,000 করে হবে। ওকে, সিম্পল ইন্টারেস্ট নিয়ে আর কোনো সমস্যা নেই। বলেন, সিম্পল ইন্টারেস্ট নিয়ে কোনো সমস্যা আছে এখন? না। নাই। সিম্পল স্যার, ইন্টারেস্ট, আর ওই যে প্রিন্সিপালের উপর যে ইন্টারেস্টটা যেভাবে ক্যালকুলেট করে এটা আবার একটু বলা যাবে, মানে 12% হলে তারপর 10% হলে কিভাবে ইয়ে করবো? আচ্ছা, যেটা বলছিলাম আমরা শুরুর দিকে কি দেখে আসছিলাম, যে যে কোনো সংখ্যার 10% মানে হচ্ছে ডেসিমাল এক ঘর বামে শিফট হয় যে কোনো সংখ্যার। যেমন এখানে প্রিন্সিপালটা ছিল কত? 25,000 টাকা। 25,000-এর 10% কত হবে? এখানে কোনো ডেসিমাল দেখা যাচ্ছে না, এর মানে হচ্ছে ডেসিমালটা সবার শেষে আছে। তো এইটার যদি এক ঘর বামে ডেসিমাল শিফট হয় তখন সেটা কি হবে?
2500। 2500 হয়ে যাবে। 10% মানে ডেসিমাল এক ঘর বামে শিফট হয়। আরো দেখে আসছিলাম যে 1% মানে হচ্ছে 2 ঘর বামে শিফট হয়, 2 ঘর। তো 2 ঘর 25,000-এর 2 ঘর বামে ডেসিমাল শিফট হলে কত হবে? 250। 50। 1% যদি 250 হয়, 2% কত হবে? 250-এর দ্বিগুণ। 250-এর দ্বিগুণ কত? 500। অর্থাৎ এই 2500 হচ্ছে 10%, 500 হচ্ছে 2%। দুটো একসাথে যোগ করলে 12% হয়ে যাবে। অর্থাৎ 25,000-এর 12% কত? 3,000। এবার বুঝতে পেরেছেন? জি, বুঝতে তো পারছি। প্রত্যেক বছরেই দেখেন সিম্পল ইন্টারেস্ট তো আমরা জানি কি থাকে, সমান থাকে। তো 3,000 3,000 3,000 করে লিখে দিয়েছি। এখন ডেফিনেশনে আমরা কি দেখেছিলাম? ইন্টারেস্ট অন ইন্টারেস্ট প্রথম বছরে কি লিখবো বলেন? থাকেনি। প্রথম বছরে কি লিখবো? নাই। নাই মানে নাই, ফাঁকা, 0। জিরো। সিম্পল ইন্টারেস্টের সাথে কম্পাউন্ড ইন্টারেস্টের প্রথম বছরে কোনো পার্থক্য নাই, মানে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট পাওয়া যায় না। সেটা আমরা দেখে আসছি। আরো একবার দেখাচ্ছি, দেখেন। এই যে এখানে সিম্পল ইন্টারেস্ট কত ছিল? 100। 1,000-এর কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার সময়ও সেটা কত ছিল? 100ই ছিল। অর্থাৎ ফার্স্ট ইয়ারে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট নাই। ঠিক আছে। তো এবার দেখেন, ফার্স্ট ইয়ারে তো কোনো ঝামেলাই নাই, ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। সেকেন্ড ইয়ারে কি বলছিলাম একটু আগে, এর আগের অঙ্কটার সময় বলছিলাম যে কিভাবে লিখবো এখানে, এই ঘরটা বাদ দিয়ে, অর্থাৎ 2 নাম্বার টাইম পিরিয়ডের ঘরটা পুরোপুরি বাদ বাদ দিয়ে তার উপরে যতগুলো ঘর থাকবে সেখান থেকে 12%। তো 2 নাম্বার টাইম পিরিয়ডের ঘরটা পুরোপুরি বাদ দিলে তার উপরে কয়টা ঘর আছে? একটাই, মানে ভ্যালুওয়ালা ঘর কয়টা আছে? একটাই। সেটা কত? 3,000। সেই 3,000-এর কত পার্সেন্ট? 12%। তো 3,000-এর 10% কত? 300। 1% কত? 30। 2% কত? 60। তাহলে টোটাল কত হলো? 360। এই আগের মতোই বের করলাম। 10% মানে কি? ডেসিমাল এক ঘর বামে শিফট হবে। 1% মানে হচ্ছে ডেসিমাল 2 ঘর বামে শিফট হবে। তো 3,000-এর এক ঘর বামে ডেসিমাল শিফট হলে কত হবে? 300। 2 ঘর বামে ডেসিমাল শিফট হলে কত হবে? 30। 1% হচ্ছে কত? 30। তো 2% কত? 60। 360। ঠিক আছে। এবার 3 নাম্বার ঘরে কি লিখবো? এই ঘর বাদ দিয়ে, অর্থাৎ টাইম পিরিয়ড 3 এই ঘরটা পুরোপুরি বাদ, এই ঘরটা বাদ দিয়ে এই ঘরের উপরে যতগুলো অ্যামাউন্ট আছে তার 12%। তো 3 নাম্বার ঘর মানে এই ঘরটা পুরোপুরি বাদ দিয়ে দিলে তার উপরে কে কে আছে? এই 3,000 আছে, দেখেন এই 3,000 আছে, এই 3,000 আছে, আর কিছু আছে কি? না। এই যে হ্যাঁ, 360। হ্যাঁ, হ্যাঁ, এটা এই তিনটারই কত পার্সেন্ট? 12% লিখতে হুম, হবে। তো এইটার তো 12% জানাই আছে, সেটা কত? 360। 360 প্লাস এইটারও 12% জানা আছে, সেটা কত? 360। এবার এই একটা ভ্যালু আছে 360, সেটারও 12% নিতে হবে। 360-এর 10% কত? 36। 36। 1% কত? 3.6। হুম, 2% কত হবে? 3.6-এর ডাবল কত? 7.2। তো 3.6, 36 আর 7.2-তে কত হবে? 43.2। ঠিক আছে। সবগুলো থেকেই লিখতে হবে। এবার দেখেন, যদি এটা পরীক্ষার হল হইতো, বা যদি এখন আমরা পরীক্ষার হলে যদি অঙ্কটা করতাম, সেক্ষেত্রে আপনার আর কিছু করাই লাগতো না। এতটুকু লেখার পরেই আপনি বুঝতে পারতেন যে আসলে অ্যান্সার কোনটা। কিভাবে বুঝতেন? দেখেন, সিম্পল ইন্টারেস্টের সবগুলো ভ্যালু আর ইন্টারেস্ট অন ইন্টারেস্টের সবগুলো ভ্যালু, এই সবগুলো ভ্যালু যোগ করলেই তো কি হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট হবে না? সিম্পল ইন্টারেস্টের যে ভ্যালুগুলো আছে সবগুলো, আর ইন্টারেস্ট অন ইন্টারেস্টের যে ভ্যালু আছে সবগুলো, সবগুলো ভ্যালু একসাথে যোগ করলেই কি হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট হবে। এখানে যে ভ্যালুগুলো আছে সবগুলো ভ্যালু যোগ করলে দেখেন, দেখা যাচ্ছে যে এই 0.2 দিয়ে যোগফলটা শেষ হবে। কেন? কারণ এই সবগুলো ভ্যালুর মধ্যে একটা ভ্যালু আছে 43.2। তার মানে যোগফলটা যাই হোক না কেন, যোগফলটা 0.2 দিয়ে শেষ হবে। অপশনের দিকে তাকিয়ে দেখেন, একটা অপশনই আছে 0.2 দিয়ে শেষ হওয়া, সেটা অপশন ডি। মানে যোগ না করেই বোঝা যেত। বিষয়টা কি বুঝতে পেরেছেন? তো যাই হোক, এখন এখানে যোগ করলে আমরা কি পাবো? কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো। যে আসলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত সেটা আমরা এখান থেকে পাবো, কোনো সমস্যা নেই, এটা আপনি যোগ করতে পারবেন।
তো 2 বছরের জন্য কিভাবে সাজাবো সেটা দেখলাম, 3 বছরের জন্য অঙ্কটা কিভাবে সাজাবো সেটাও দেখলাম, 4 বছরের জন্য কিভাবে সেটাও দেখবো একটু পরে। এবং এইগুলো যদি আমি বক্স করে না করতে চাই, এই যে আমি বক্স আঁকাচ্ছি, আপনার যদি এই বক্স গুলো আঁকাইতে আপত্তি থাকে যে ভাই আমি বক্স আঁকাবো না, আমি লিখে লিখে করব, তাহলে এটা লিখবো কিভাবে সেটাও দেখাবো একটু পরে। এরপরে একটু পরে আসি, আগে এই নিয়মটা ভালো করে হজম করে নেই, চলেন। এই অঙ্কগুলোতে দেখেন, প্রথম যে অঙ্কটা করলাম সেখানে প্রিন্সিপাল দেওয়া ছিল, এরপরে যেটা করলাম এখানেও প্রিন্সিপাল দেওয়া ছিল। যদি প্রিন্সিপাল দেওয়া না থাকে তখন কি করব? কোন অঙ্কের মধ্যে যদি প্রিন্সিপাল দেওয়া না থাকে বা প্রিন্সিপাল দেওয়া নাই, অন্য কিছু জানতে চাচ্ছে, যদি প্রশ্নের মধ্যে অন্য অন্য কিছু জানতে চাই, সেক্ষেত্রে তখন কিভাবে অ্যাজাম্পশন করব সে বিষয়টা একটু দেখে আসি, চলেন। আমি আরেকটা অঙ্ক নিচ্ছি। এইটাতে কোনো সমস্যা আছে কিনা? এই পর্যন্ত কোনো সমস্যা আছে এটাতে? ভাইয়া স্যার এখানে 43.2 এইটা কিভাবে আসলো? আচ্ছা, 43.2 হচ্ছে এই যে 360-এর 12%, 360-এর 12%ই হচ্ছে কত? 43.2। এটা কিভাবে বের করেছি আবার বলছি, দেখেন। আমরা তো শুরুতেই শিখে আসছি যে কোনো সংখ্যার 10% এক ঘর বামে ডেসিমাল শিফট হয়। তো 360-এর প্রথমে 10% বের করে নিচ্ছি। আমার বের করা দরকার 12%, আমি পুরোপুরি 12% আগেই বের না করে প্রথমে 10% বের করে নিব। তো 360-এর 10% কত হবে? 36। 36। এরপরে কত পার্সেন্ট বের করতে হবে? 2%। এখন এক ঘর বামে শিফট করলে 10% হয়, আর 2 ঘর বামে শিফট করলে 1% হয়। তো 36-এর 36-এর 2 ঘর বামে ডেসিমাল শিফট করলে কত হবে? 3.6 হবে না? 3.6 হচ্ছে 1%। তাহলে 2% পাওয়ার জন্য কি গুণন করব? 2 গুণন করব। 36-এর দ্বিগুণ কত? 72। 36-এর দ্বিগুণ কত? 72 না? যেহেতু ডেসিমালের পরে ঘর আছে একটা, তাই ফলাফলেও ডেসিমালটা এমন জায়গায় থাকবে যার পরে একটা ঘরই থাকবে। সেটা কোথায় থাকবে? 7.2। অর্থাৎ 36 আর কত? 7.2, এই দুটোর যোগফলে কি হবে? এই দুটোর যোগফলে 43.2। বুঝতে পেরেছেন এবার? জি ভাইয়া। স্যার এটাকে আমরা কম্পাউন্ডের যে সূত্রটা সেই সূত্র দিয়ে সহজে করতে পারি না? হ্যাঁ, সে সূত্রে যাব। আগে আমি এইগুলোতে করছি, ওইগুলো দিয়ে করলে হচ্ছে অনেকের পাওয়ার নিয়ে অভিযোগ জি থাকে, ভাই এটার পাওয়ার তো অনেক বড়, 3 বছরের অঙ্ক, পাওয়ার 3 চলে আসলো, এখন কি করব? পাওয়ার জি তো জি 4 চলে আসলো, এখন কি করব? এই জন্য আগে আমি এই পদ্ধতিতে আপনাকে দেখাচ্ছি। আমি যাব, ওইখানেও যাব, ওই সূত্রটা কিভাবে হয় আগে সূত্রটা তৈরি করে তারপরে আমি আপনাকে ওই অঙ্কে নিয়ে যাব। আগে এই নিয়মটা একটু সবাই ধন্যবাদ। হজম করে নেই। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি জি আগে এই নিয়মটা একটু সবাই হজম করে নেই, চলেন। এখন আরেকটা অঙ্ক দেখছি, যেটা বলছিলাম যদি এর মধ্যে প্রিন্সিপাল দেওয়া না থাকতো তখন কি করতাম, দেখেন। আরেকটা অঙ্ক নিচ্ছি। এটা দেখেন, এখানে দেখেন প্রিন্সিপালটা দেওয়া নাই, তো প্রশ্নটা আগে পড়ে নেই, দেখেন। If the compound interest on a sum for 2 years at the rate of 12.5% per annum is টাকা 510, the simple interest on the same sum on the same rate for the same time period is, ঠিক আছে? মানে কোনো একটা টাকার, প্রশ্নটা হচ্ছে কি, কোনো একটি টাকার 2 বছরে 12.5% হারে কম্পাউন্ড ইন্টারেস্ট হয় 510 টাকা। কোনো একটি টাকার মানে কি, প্রিন্সিপালটা এখানে দেওয়া নাই, প্রিন্সিপালটা জানি না, যে কোনো একটা অ্যামাউন্টের, যে কোনো একটা প্রিন্সিপালের 2 বছরে 12.5% হারে কম্পাউন্ড ইন্টারেস্টটা হচ্ছে কয় টাকা? 510 টাকা। এখন সেই টাকাটা যে কত সেটা জানি না, মানে প্রিন্সিপালটা দেওয়া নাই। প্রশ্ন আপনার কাছে কি জানতে চাচ্ছে? ওই সেম টাকাতেই, মানে ওই প্রিন্সিপালেরই, ওই সেম রেটেই মানে কি এই 12.5% হারে, ওই সেম টাইম পিরিয়ডেই মানে কি এই 2 বছরে সিম্পল ইন্টারেস্ট কত হবে? কম্পাউন্ড ইন্টারেস্টটা তো দেওয়া আছে কত? 510 টাকা। তাহলে ওই সেম রেটেই সেম টাইম পিরিয়ডেই সিম্পল ইন্টারেস্টটা কত হবে সেটা জানতে চাচ্ছে। তো এখানে কি প্রিন্সিপালটা দেওয়া আছে? না।
আগের অঙ্কগুলোতে কি ছিল, প্রিন্সিপাল দেওয়া ছিল না? জি স্যার। জি দেওয়া ছিল, এই অঙ্কে প্রিন্সিপাল দেওয়া নাই, তো এখন কি করব? আর সব সময় যে প্রিন্সিপাল দেওয়া থেকে দেওয়া থাকবে এরকম অঙ্কই যে আসবে বিষয়টা তো এমন না, তাই না? যদি প্রিন্সিপাল দেওয়া না থাকে তখন কি করব, খেয়াল করেন। যদি প্রিন্সিপাল দেওয়া না থাকে, যদি প্রিন্সিপালটা প্রশ্নে দেওয়া না থাকে, তখন আপনি অঙ্কটা শুরু করবেন রেট থেকে। এখানে রেটটা কত? 12.5%। 12.5% বা 12.5%। এই 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/8। 1/8। এইটা কিভাবে হয় সেটা পার্সেন্টেজের চ্যাপ্টারে আমরা আরো ডিটেইলসে দেখব। আপাতত শুধু মনে রাখেন যে 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/8। এরপরেও আপনাকে আরেকভাবে আমি দেখাচ্ছি, যদিও এইভাবে আমরা এটা পড়বো না, অন্য আরেকভাবে পড়বো। আপাতত শুধু বোঝার জন্য আপনি বুঝে রাখেন যে 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/8 কিভাবে হয়। পার্সেন্টেজ মানে কি, বাই 100। তো এটা কাটাকাটি করলে কি হবে দেখেন, এই যে 8 × 12 কত? 96 না? অর্থাৎ 12.5-এর সাথে 8 গুণন করে দেখেন 100 হবে। 12.5-এর সাথে 12-এর সাথে 8 গুণন করলে কত? 96। আর যে কোনো সংখ্যার সাথে 0.5 গুণন করা মানে কি ওই সংখ্যার অর্ধেক। তো 8-এর সাথে 0.5 গুণন করব মানে কি 8-এর অর্ধেক কত? 4। 100। অর্থাৎ 12.5-কে 8 দ্বারা গুণন করলে কত হবে? 100 হবে। আপাতত আপনি এইভাবে বুঝে রাখেন যে 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু মানে কত? 1/8। যদিও আমরা এভাবে পড়বো না, অন্যভাবে। তো 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/8। কি বলছিলাম, প্রিন্সিপাল দেওয়া না থাকলে অঙ্কটা শুরু করব রেট থেকে। রেটটা কত? 12.5%। 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/8। এখন এইখান থেকে প্রিন্সিপালটা কিভাবে ধরবো খেয়াল করেন। লেট প্রিন্সিপাল ইকুয়াল টু, এই যে হরে যেটা থাকবে, এই ফ্র্যাকশনের হরে কত আছে বলেন? 8। 8। হরে কত আছে? 8। সেইটার পাওয়ারে দিব অঙ্কটি যত বছরের তত। সেটার পাওয়ারে দিব অঙ্কটি যত বছরের তত। দেখেন অঙ্কটি কত বছরের? 2। 2। তাই পাওয়ারে দিব কত? 2। আচ্ছা, একটু 1 মিনিট সময় দিবেন, একটু 1 মিনিট। ওকে, সরি, শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার। আচ্ছা, যেটা বলছিলাম যে হরে যেটা থাকবে, এখানে হরে কত আছে? 8। 8। লিখবো 8 অঙ্কটি যত বছরের। দেখেন এখানে অঙ্কটি কত বছরের? 2 বছর। 2 বছরের। সো অঙ্কটি যত বছরের পাওয়ারে আমি ঠিক তত দিব। অঙ্কটা যদি 3 বছরের হইতো তাহলে পাওয়ারে আমি 3 দিতাম। অঙ্কটা যদি 4 বছরের হইতো পাওয়ারে আমি 4 দিতাম। 4। কথা বুঝতে পারছেন? জি স্যার। অর্থাৎ প্রিন্সিপালটা আমি কত ধরতেছি? 64। তো এখন কথা হচ্ছে প্রিন্সিপালটা এখানে 64 না ধরে আমি যদি প্রিন্সিপালটা 100 ধরতাম, কোনো সমস্যা ছিল? বা না। 1 টাকা ধরতাম, কোনো সমস্যা ছিল? না। বা এক্স টাকা ধরতাম, কোনো সমস্যা ছিল? বা 3 টাকা ধরতাম, বা 7 টাকা ধরতাম, বা 21 টাকা ধরতাম, মানে যা খুশি তা ধরলে কি কোনো সমস্যা ছিল? কোনো সমস্যাই ছিল না। যে কোনো ভ্যালু ধরলেই অঙ্ক হবে, যে কোনো ভ্যালু ধরলে। 100 টাকা ধরলেও হবে, 1 টাকা ধরলেও হবে, এক্স টাকা ধরলেও হবে, 3 টাকা ধরলেও হবে, 7 টাকা ধরলেও হবে, 21 টাকা ধরলেও হবে। কোনো সমস্যা নাই, যে কোনো ভ্যালু ধরলেই। তাহলে এখানে এই ধরাধরির মধ্যে এত কাহিনী কেন, বা এই কাহিনীটা কেন করলাম? এই যে হরে ছিল কত, যে সংখ্যাটা ছিল তার পাওয়ারে নিলাম অঙ্কটা যত বছরের, এইটা করার কি দরকার ছিল? এটা করার দরকার ছিল কি, এটা এরপরে আমার অঙ্কটা তো এখানে শেষ হয়নি, এরপরে আমার আরো কিছু ক্যালকুলেশন আছে না? এরপরে তো আরেকটু ক্যালকুলেশন আছে। জি স্যার। ওই ক্যালকুলেশনের মধ্যে যাতে করে ফ্র্যাকশন ডেসিমাল না আসে, ওই ক্যালকুলেশনের মধ্যে যাতে করে ফ্র্যাকশন ডেসিমাল না আসে, তার কারণে আমরা প্রিন্সিপালটাকে এইভাবে ধরেছি। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। যাতে করে হিসাবের মধ্যে
ফ্র্যাকশনও না আসে, ডেসিমালও না আসে, যাতে মৌখিকভাবে আপনি ক্যালকুলেশন করতে পারেন, যাতে আপনার ক্যালকুলেটরের সাহায্য না লাগে, এই কারণে। ঠিক আছে, তো এখন আগের মতোই প্রথমে এখন দেখলাম অঙ্কটা কয় বছরের, 2 বছরের, তাহলে 2 ঘর বছর। করব কয়টা? দুইটা। দুইটা, একটা ঘর, দুইটা ঘর। টাইম পিরিয়ড 1, টাইম পিরিয়ড 2। হুম। ওকে, এখন কি কি লাগবে? সিম্পল ইন্টারেস্টের জন্য একটা লাগবে, আর হচ্ছে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, এই দুটো মনে আছে? এখন কি করব? এই প্রিন্সিপাল কত? 64, এর কত পার্সেন্ট? 12.5%। তো 64 এর 12.5% মানে কি? 64 এর 8 ভাগের 1 ভাগ। তো 64 এর 8 ভাগের 1 ভাগ কত বলেন? 8। 8। 64 এর 12.5% মানে কত? এই যে এখানে তো আমি ভেঙে রাখছি যে 12.5% মানে কি 1/8, 8 ভাগের 1 ভাগ। তো 64 এর 8 ভাগের 1 ভাগ কত? 8। তার মানে সিম্পল ইন্টারেস্ট সবগুলো কত হবে? প্রত্যেক বছর কয় টাকা করে আসবে? 8 টাকা করে আসবে। 8 টাকা করে আসবে যদি যদি প্রিন্সিপাল কত হয়? 64 টাকা হয়। বুঝতে পেরেছেন? এই পর্যন্ত কোনো সমস্যা আছে? স্যার এখানে তো আগে যে অঙ্কগুলো করলাম ওখানে তো মানে প্রিন্সিপাল তো যেটা ছিল সেটাই তো আমরা লিখছি, তো এখানে কেন আমরা 64 লিখলাম না, 80 কেন লিখি? প্রিন্সিপাল যেটা ছিল সেইটা তো কখনোই লেখি নাই। আগের অঙ্ক দেখেন, এখানে প্রিন্সিপাল ছিল কত? 25,000 টাকা। এখানে কি 25,000 না না লিখেছিলাম? না না, sorry, এখানে কি 25,000-এর 12%? হুম। তার আগের অঙ্ক কত ছিল? প্রিন্সিপাল ছিল কত? 600, সেই হ্যাঁ 600-এর 10%। হ্যাঁ। এখানে এইখান দিয়ে যা করেছি এখানেও ঠিক তাই করলাম। আচ্ছা আচ্ছা। এখানে কি করলাম? প্রিন্সিপালটা কত? 64, সেই 64 এর কত পার্সেন্ট নিয়েছি? 12.5%। হ্যাঁ 1/8। 64 এর 12.5% মানে কি? 1/8। 64 এর 8 ভাগের 1 ভাগ। 64 এর 8 ভাগের 1 ভাগ কত? 8। হুম দেখেন, হুম এই ক্যালকুলেশনটা করতে ফ্র্যাকশন বা ডেসিমাল আসলো না, যাতে হুম। না আসে সেই কারণেই শুরু থেকে প্রিন্সিপালটাকে এইভাবে অ্যাজাম্পশন করে নিয়েছি। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এরপরে টাইম পিরিয়ড 1-এ ইন্টারেস্ট অন ইন্টারেস্ট কত? নাই না। নাই। এখানে 0। কত হবে? এখানে এখানে হবে এই ঘর বাদ দিয়ে, অর্থাৎ টাইম পিরিয়ড 2, টাইম পিরিয়ড 2 এই ঘরটা বাদ দিয়ে এই ঘরের উপরে যতগুলো অ্যামাউন্ট থাকবে তার থেকে কত পার্সেন্ট? 12.5%। 12.5%। তো টাইম পিরিয়ড 2 বাদ দিলে এই ঘরের উপরে অ্যামাউন্ট কে আছে? আর 64 আর 8। ওনলি 8 আছে, এই যে only এটা। তো 8 এর কত পার্সেন্ট? 12.5%। 8 এর 12.5% মানে কি 8 ভাগের 1 ভাগ কত? 8 এর 8 ভাগের 1 হুম। ভাগ কত? 1। 1। দেখেন, এই পুরোটা শখের মধ্যে কোনো ক্যালকুলেশন করতে আমাদের ঝামেলা হয়নি। এই ঝামেলাটা কেন হয়নি জানেন? একমাত্র প্রিন্সিপালটাকে এইভাবে ধরার কারণে। অর্থাৎ প্রিন্সিপালটা আপনি 64 অথবা 64 এর যে কোনো মাল্টিপল ধরতে পারেন। 64 অথবা 64 এর যে কোনো মাল্টিপল। মাল্টিপল মানে কি? যে সকল সংখ্যাকে 64 দিয়ে ভাগ করা ভাগ করা যায়। যাবে। যেমন 64 এর দ্বিগুণ কত? 128। মানে আপনি প্রিন্সিপাল 128 ধরলেও কোনো সমস্যা নাই। 64 এর 3 গুণ কত? 192। 192 টাকা ধরলেও কোনো সমস্যা নাই। 64 অথবা 64 এর কোনো মাল্টিপল বাদ দিয়ে অন্য যে কোনো ভ্যালু যদি আপনি ধরতে যান না কেন, অন্য যে কোনো ভ্যালু ধরলেই এই হিসাবের মধ্যে ফ্র্যাকশন ডেসিমাল চলে আসবে। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। তো এইখানে আমার অ্যাজাম্পশন অনুযায়ী, অ্যাজাম্পশনের কথা কেন বলতেছি? যেহেতু প্রিন্সিপালটাকেই অ্যাজাম্পশন করা, তাই এখানে যে ভ্যালু গুলো আসবে সবগুলো ভ্যালুই কি? অ্যাজাম্পশনেই। তো অ্যাজাম্পশন অনুযায়ী কম্পাউন্ড ইন্টারেস্টটা কত ইউনিট আছে বলেন? সিম্পল ইন্টারেস্ট কত? 16। ইন্টারেস্ট অন ইন্টারেস্ট কত? 1। এই সিম্পল ইন্টারেস্ট 16 আর ইন্টারেস্ট অন ইন্টারেস্ট 1, এই দুটো মিলে কত হচ্ছে? 17। 17 17। অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে কত? 17। সেইটা তো অ্যাজাম্পশন করা না, সেটা প্রশ্নের ভাষায় কত বলেন? 510। প্রশ্নের ভাষায় প্রশ্নে দেওয়া ছিল না কম্পাউন্ড ইন্টারেস্ট? খেয়াল করে দেখেন মূল প্রশ্নটা। 510 510, অর্থাৎ এই 17 ইউনিট ইজ ইকুইভ্যালেন্ট টু কত? 510। 510 আপনার কাছে জানতে চাচ্ছে ওই সেম প্রিন্সিপালে, ওই সেম টাইম পিরিয়ডে, সেম রেটে সিম্পল ইন্টারেস্ট কত? তো আমার কি এখানে প্রিন্সিপালটা কি বের করার দরকার আছে? এখানে কি আগে আমি প্রিন্সিপালটা বের করে নিব? না, বের এখানে করা। তো কম্পাউন্ড ইন্টারেস্টটাই হচ্ছে প্রিন্সিপাল হিসেবে কাজ করবে।
দেখেন, যদি প্রিন্সিপালটা বের করে নিতে পারি কোনো সমস্যা নাই, প্রিন্সিপালটা বের করে সেই প্রিন্সিপালের উপরে আমি এই রেট আর এই টাইম চাপিয়ে দিলেই সিম্পল ইন্টারেস্ট পেয়ে গেলাম। কিন্তু আসলে আমার কি সেটা দরকার আছে? দেখেন, এই সেম প্রিন্সিপালে সিম্পল ইন্টারেস্টটা তো বের করাই আছে। সেটা কত, 16 না? 60 অর্থাৎ এই 16 ইউনিটের ভ্যালু বের করলেই তো হয়ে যাচ্ছে। এখন দেখেন এটা কত, 17 এর 3 গুণ হচ্ছে কত, 51, তার পেছনে একটা শূন্য। অ্যান্সার কি হওয়া উচিত? 16 এর 3 গুণ কত, 48, তার পেছনে একটা শূন্য। ওকে, আমি পুরো বিষয়টা আর একবার বলতেছি। আমরা আগের অঙ্কগুলোতে কি দেখেছি? আগের অঙ্কগুলোতে প্রিন্সিপাল দেওয়া ছিল। দেখেন, প্রথম অঙ্কটাতেও প্রিন্সিপাল দেওয়া ছিল, দ্বিতীয় অঙ্কটাতেও প্রিন্সিপাল দেওয়া ছিল। পুরো বিষয়টা আমি আর একবার বলতেছি। আমরা সর্বপ্রথম টার্গেট কাকে করতাম? টাইম পিরিয়ডকে। প্রথমেই হিট করতে হবে কাকে? টাইম পিরিয়ডকে। যে টাইম পিরিয়ডটা কত, 2 নাকি 3 নাকি 4 বা অন্য কিছু। যত টাইম পিরিয়ড হবে ঘরও থাকবে ঠিক ততগুলো। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে টাইম পিরিয়ড কয়টা ছিল? 2টা। ঘর ছিল কয়টা? 2টো ঘর করেছিলাম। ঠিক আছে। এরপরে কম্পাউন্ড ইন্টারেস্টের সংজ্ঞাতে আমরা পড়ে আসছিলাম শুরুর দিকেই, ক্লাসের শুরুর দিকে সংজ্ঞাতে আমরা পড়ে আসছিলাম যে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি, সিম্পল ইন্টারেস্ট আর হচ্ছে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। তাই দুটো ঘর করেছিলাম। একটা ঘর ছিল কার? সিম্পল ইন্টারেস্টের। আর একটা ঘর হচ্ছে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। বাকি বিষয়গুলো কিভাবে বের করতে হয় সেগুলো তো বুঝাইছি, বা লাস্ট অঙ্কেও দেখলেন। অনুরূপভাবে এর পরের অঙ্কটাতে টাইম পিরিয়ড আমরা দেখছিলাম কত, 3। তখন ঘর করেছিলাম 3টা। অনুরূপ কাজ আগের মতোই। এইখানে এসে লাস্ট অঙ্কটার ক্ষেত্রে এসে কি হলো, এইখানে প্রিন্সিপালটা ছিল না। যখনই প্রিন্সিপাল না থাকবে তখন অঙ্কটা কোত্থেকে শুরু করব? রেট থেকে। রেট থেকে। রেট থেকে, হ্যাঁ। যখন প্রিন্সিপাল থাকবে না তখন শুরু করব রেট থেকে। রেটটা কত ছিল? 12.5%। 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত ছিল? 1/8। 1/8। তখন প্রিন্সিপালটা আমরা এখান থেকে কিভাবে ধরেছিলাম যে হরে যত থাকবে, এই ফ্র্যাকশনের হরে, হরে কত ছিল? 8। হরে যত থাকবে অঙ্কটির পাওয়ারে আমি ঠিক তত দিব। অঙ্কটি যত বছরের, এখানে অঙ্কটা কয় বছরের? 2 2 বছর। বছর। তাই পাওয়ারে আমি 2 দিয়েছি। অঙ্কটা যদি 3 বছরের হইতো পাওয়ারে কত দিতাম? 3 3। 3 দিতাম। 4 বছরের হলে পাওয়ারে কত দিতাম? 4 4 দিতাম। ওকে। কেন এইভাবে এইভাবে প্রিন্সিপাল ধরার কারণটা কি সেটাও বলছিলাম, মনে আছে? আপনি একটা অঙ্ক শিখে যান ভালো করে, কিন্তু পুরোপুরি যাতে আপনার শেখা হয়ে যায়। কি কি কারণে ধরছিলাম প্রিন্সিপাল এইভাবে? 100 টাকা ধরলে কি সমস্যা ছিল? কোনো সমস্যাই ছিল না, অঙ্ক হইতো। X টাকা ধরলেও অঙ্ক হইতো, 3 টাকা ধরলেও অঙ্ক হইতো, 7 টাকা ধরলেও হইতো। তাহলে এভাবে ধরার কারণটা কি ছিল? এই যে পরবর্তীতে তো আমার কিছু হিসাব আছে না, এই পরবর্তীতে হিসাবগুলোর মধ্যে যাতে কোনো ফ্র্যাকশন ডেসিমাল না আসে, যাতে করে ক্যালকুলেটরের সাহায্য ছাড়াই মৌখিকভাবে ক্যালকুলেশন করতে পারি, সেই কারণেই প্রিন্সিপালটাকে এইভাবে অ্যাজাম্পশন করা। এবং সেটা তো হিসাব করে দেখেছি। ওকে, সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, জি এই স্যার। অঙ্কে এই অঙ্কে কি দেওয়া ছিল? সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া ছিল। কখনো কখনো 2 বছরের বা 3 বছরের সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য দেওয়া থাকতে পারে। কি দেওয়া থাকবে? যে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য দেওয়া দেওয়া আছে। পার্থক্য দিয়ে আপনার কাছে জানতে চাইলো যে প্রিন্সিপালটা কত হবে, বা কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, বা সিম্পল ইন্টারেস্ট কত হবে। তখন কি করব? একই রকম, দেখেন সেরকম একটা অঙ্ক নিচ্ছি আমি, যেখানে 2 বছর বা 3 বছরের সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য দেওয়া আছে। দেখেন এই অঙ্কটা, এটাতে দেখেন কি আছে? 2 বছরের কম্পাউন্ড সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের কি পার্থক্য দেওয়া আছে না? জি স্যার। দেখেন আগের মতোই কিন্তু, the difference between the compound interest and the simple interest on a certain amount of money at 5% per annum for 2 years is টাকা 15, find the principal amount। এইখানেও দেখেন প্রিন্সিপাল দেওয়া নাই। দেওয়া আছে কিনা দেখেন, ভালো করে খেয়াল করে জি দেখেন না স্যার। প্রিন্সিপাল কি দেওয়া আছে। না, না এটাই বের স্যার। করতে বলছে। তাহলে শুরু করব কোন জায়গা থেকে অঙ্কটা? রেট থেকে। রেট দেখে রেট থেকে। ফাইন, রেটটা কত আছে? 5%। 5%। 5%-এর ফ্র্যাকশন ভ্যালু হাফ। 1/20। 0.120। 1/20, 5/100 মানে 1/20। অন্য কিভাবে হয় সেটা পার্সেন্টেজের চ্যাপ্টারে আমরা দেখব মূল ক্লাসগুলোর মধ্যে। তো
5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/20। তো প্রিন্সিপালটাকে কত ধরবো এখন বলেন? 20। প্রিন্সিপাল কত? 20, মানে হরে যেটা থাকবে সেইটা, তারপরে আর কি? পাওয়ার হবে 2। পাওয়ার হবে 2, মানে অঙ্কটা যত বছরের পাওয়ারটা ঠিক তত হবে। অঙ্কটা 2 বছরের, তাই পাওয়ারটা কত? 400। এবং প্রিন্সিপালটাকে এভাবে ধরার কারণ কি? কি কারণে ধরতেছি? এর পরের হিসাবগুলোর মধ্যে যাতে কোনো জটিলতা ফেস না করতে হয়, যাতে করে ফ্র্যাকশন ডেসিমাল বা ক্যালকুলেশনের প্রয়োজন, ক্যালকুলেশন করার সময় যাতে ক্যালকুলেটরের প্রয়োজন অনুভব না করি। ঠিক আছে, এই কারণে প্রিন্সিপালটাকে এইভাবে ধরা, এছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য নাই। আপনি 100 টাকা ধরলেও কোনো সমস্যা নেই। ওকে, এখন ঘর করব কয়টা? 2টা। 2টা। এই তো শিখে গেছেন, দেখেন। টাইম পিরিয়ড 1, টাইম পিরিয়ড 2। কি কি লাগবে? সিম্পল সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট। ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, এই দুটো, তাই না? তো সিম্পল ইন্টারেস্ট কত হবে? এই 400 এর কত পার্সেন্ট? 5%। 400 এর যে কোনো সংখ্যার 10% আমরা বের করে শিখছি শুরুর দিকে। কি ছিল? এক ঘর বামে ডেসিমেল শিফট হবে, তো এর এক ঘর বামে ডেসিমেল শিফট করলে কত? 40। তার অর্ধেক কি কত? 5%, অথবা 20/1 এই যে 5% মানে কি? 1/20 না? তার মানে কি 20/1, এভাবেও চিন্তা করা যেত। অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট কত? 20/20। এই ঘরটা কি হবে বলেন? এই ঘরটা এটা তো ইয়া। ফাঁকা না? জি স্যার। ফাঁকা। ফার্স্ট ইয়ারে তো কোনো ইন্টারেস্ট নেই, জিরো। আচ্ছা, হ্যাঁ। আর এইখানে কি হবে? এই টাইম পিরিয়ড বা এই ঘর বাদ দিয়ে এই ঘরের উপরে যে কয়েকটা অ্যামাউন্ট আছে তার 5%। তো এই ঘর বাদ দিয়ে এই ঘরের উপরে কি আছে? অনলি 20। 20। তার 5%, তো 10% 2, 5% কত? 1। দেখেন, এই যে হিসাবগুলো করলাম, এর মধ্যে কোনো ফ্র্যাকশনও নাই, কোনো ডেসিমেলও নাই। এটাই তো চেয়েছিলাম আমরা, এটাই তো চেয়েছিলাম যে হিসাব করব, তার মধ্যে ফ্র্যাকশন ডেসিমেল থাকবে না, কোনো জটিলতা আসবে না, শুধু ভ্যালুগুলো মৌখিক ক্যালকুলেশন করে লিখে দিলাম। ওকে, তো সিম্পল ইন্টারেস্ট কত? 40। ইন্টারেস্ট অন ইন্টারেস্ট কত? 1। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 41। অ্যাজাম্পশন অনুযায়ী সেটা কত? 41। আর সিম্পল ইন্টারেস্ট কত বলেন? সিম্পল ইন্টারেস্ট 40। 40। তো সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট 41 আর সিম্পল ইন্টারেস্ট কত? 40। এই দুটোর পার্থক্য কত বলেন? 15। 15। এই দুটোর পার্থক্য হচ্ছে, মানে এখানে অ্যাজাম্পশনে 41 আর 40-র পার্থক্য কত? 1। 41 আর 40-র পার্থক্য হচ্ছে 1, অ্যাজাম্পশন অনুযায়ী 1। প্রশ্নের ভাষায় সেটা কত বলেন? 15। 15। 1 ইউনিট ইজ ইকুইভ্যালেন্ট টু 15। জানতে 15। চাচ্ছে কি? জানতে চাচ্ছে কি? জানতে চাচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট প্রিন্সিপাল অ্যামাউন্ট। তো প্রিন্সিপাল অ্যামাউন্ট তখন কত ছিল? 4,400। 400। 400-র ভ্যালু কত? ফাইন, শিখে গেছেন। দেখেন তো, 1-এর কত গুণ? 15 গুণ। অ্যান্সার হবে 4-এর 15 গুণ 60। আর তার পিছনে যে আরো 2টা শূন্য আছে, এখানেও 2টা শূন্য আসবে। অর্থাৎ প্রিন্সিপালটা কত হবে? 6,000 টাকা। ওকে, তো প্রিন্সিপাল থাকলে কি হবে, না থাকলে কি হবে সেটা দেখলাম। এবার আপনাদের সাথে আমার কি কথা ছিল, যে এগুলো যদি বক্স ছাড়া করতে চাই তাহলে কিভাবে করব সেটাও দেখে আসি। আবার সেই প্রথম অঙ্কে চলে যাচ্ছি, চলেন। হ্যাঁ, এই প্রথম অঙ্কে চলে আসেন এখন। এখানে একটু খেয়াল করে দেখেন, এই বক্সটাকে একটু খেয়াল করে দেখেন। যদি আপনি এই বক্স আঁকতে, যদি আপনার যদি ই থাকে, কোনো প্রশ্ন থাকে যে ভাই বক্স আঁকবো কি আঁকবো না, বা বক্স দিয়ে আঁকলে হবে কি হবে না, যদি আপনার কোনো দ্বিধা থাকে এখানে, তাহলে এখানে আমি এটা লিখে করব। লিখে করলে কিভাবে খেয়াল করে দেখেন, এই বক্সের মধ্যে এই বক্সটাকে একটু অ্যানালাইসিস করে দেখেন তো, এখানে কয় রকমের ইন্টারেস্ট আছে? এখানে একটু অ্যানালাইসিস করে দেখেন কয় রকমের ইন্টারেস্ট আছে? এক ধরনের। 2 রকমের। খেয়াল করে দেখেন, একটু দেখে বলেন, দেখে তারপরে বলেন, তাড়াহুড়ো করার দরকার নাই, ধীরে আস্তে দেখে বলেন এই বক্সের মধ্যে কয় রকমের ইন্টারেস্ট আছে। 2 রকম, সিম্পল 2 ইন্টারেস্ট বা রকমের, কম্পাউন্ড। সিম্পল হ্যাঁ, সিম্পল ইন্টারেস্ট আর ইন্টারেস্ট অন অন ইন্টারেস্ট। ইন্টারেস্ট। এটাও কথা ঠিক, এবং আমি আসলে এইভাবে জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি যে এক রকমের নাম হচ্ছে 60 আর এক রকমের নাম কত? 6। 6। এই দুই রকম ছাড়া আর কিছু আছে কিনা বলেন? নাই। না, এই 2 রকম। তো 60 কয়টা ছিল এই বক্সের মধ্যে? 2টা। 2টা, 2 × 60। আর 6 কয়টা ছিল বলেন? একটা। একটা।
এই 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 সবগুলো মিলেই তো কি হয়েছিল, কম্পাউন্ড ইন্টারেস্ট হয়েছিল না? ইন্টারেস্ট, হ্যাঁ। আচ্ছা, এই 60 কি ছিল, প্রিন্সিপালের উপরে প্রথমবার রেটটা চাপাইছিলাম। আর এই 6 কি ছিল, দ্বিতীয়বার রেটটা চাপানোর ফলে। তো প্রথমবার যে রেট চাপাইছিলাম সেটার নাম রাখলাম আমি এ, আর পরেরটার নাম রাখলাম বি। অর্থাৎ 2 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা আমরা বানাচ্ছি সিআই ফর 2 years ইজ ইকুয়াল টু কত, 2a প্লাস বি। 2 বছরের জন্য 2 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা আমরা বানাইলাম কি, 2a প্লাস বি। আপনি বলতে পারেন ভাই 3 বছরের জন্য আবার কি, 4 বছরের জন্য আবার কি, সেগুলো আবার কেমনে আসবে, আলোচনা ধাপে ধাপে আসবে, একটু দেখতে থাকেন আর আমাকে একটু সময় দেন। ওকে, তো 2 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা কি হলো, 2a প্লাস বি। তাহলে এখন অঙ্কটা কিভাবে শুরু করব, দেখেন এইখানে আপনি সর্বপ্রথম লিখে নিবেন গিভেন দ্যাট প্রিন্সিপাল কত 600, রেটটা কত 10%, টাইম পিরিয়ডটা 2 years, বা যেটা জানতে চাই অ্যামাউন্ট, এভাবে লিখলেন। লেখার পরে আপনি যেটা লিখবেন, লেট, মানে আপনি এখন বক্স করে করবেন না, আপনি কি করবেন, এইভাবে লিখে করবেন, লেট এ ইকুয়াল, এই যে এর পরিচয় দিচ্ছি, এটা কি ছিল, 10% অফ প্রিন্সিপাল, এটা ছিল না বক্সে, জি আপনি স্যার। যেভাবে লিখেছিলেন, এই যে বক্সে যে 60 এর পরিচয়টা দিচ্ছি, লেট এ ইকুয়াল টু 10% অফ 600, সেটা কত, 60। বি ইকুয়াল কত, 10% অফ কত, এই 60, সেটা কত, 6। যদি সি দরকার হতো আবারও লিখতাম 10% অফ কত, এই 6। 6। এভাবে এভাবে চলতে থাকতো, আমার সি আপাতত দরকার নাই। এর পরিচয়টা দিলাম আর বির পরিচয়টা দিলাম, দেওয়ার পরে দেখেন আমি কিন্তু এখানে কোনো কিছু বক্স করছি না, সূত্রটা আমার আগে থেকেই জানা আছে কি, সিআই ফর 2 years কি, 2a প্লাস বি। অঙ্কের শুরুতে লিখে নিব লেট, অঙ্কের শুরুতে লিখে নিব কি, গিভেন দ্যাট প্রিন্সিপাল দেওয়া আছে, রেট দেওয়া আছে, টাইম পিরিয়ড দেওয়া আছে, জানতে চাচ্ছি কি সেটা অঙ্কের শুরুতে লিখে নিলাম। এরপরে এখানে এসে কি লিখবো, উই নো বা উই হ্যাভ সিআই ফর 2 years, টু সিআই ফর 2 years, সেটা কি, 2a প্লাস বি। দেখেন এই যে এখন আপনি এর ভ্যালু বসাই দিবেন, এর পরিচয় তো আগেই দেওয়া আছে, বির ভ্যালু বসাই দিবেন, বির পরিচয়টা আগে দেওয়া আছে, 2 ইন্টু এ মানে কত 60, বি মানে কত 6, সেটা কত 126। 126। এটা আমি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করলাম, অ্যামাউন্ট বের করতে হলে জাস্ট যোগ করে দিব, সেটা তো পারবেনই। ঠিক আছে, এখন যদি আপনি বক্স করে না করতে চান, তাহলে কি লিখে যদি করতে চান, তাহলে যে আপনার জন্য এটা, এটা কি দেখলাম 2 বছরের জন্য। আচ্ছা 3 বছরের জন্য হলে কি হবে, চলেন তাহলে 3 বছরের একটা একটু অ্যানালাইসিস করে আসি, যেখানে 3 বছরেরটা ছিল সেখানেও একটু অ্যানালাইসিস করে আসি, করে আবার আমি দেখাই, চলেন। এইখানে যেমন এই অঙ্কটা ছিল কি 3 বছরের জন্য না, এইবার এই বক্সগুলোর মধ্যে আপনি আবার একটু অ্যানালাইসিস করে দেখেন তো এখানে কয় রকমের ইন্টারেস্ট আছে, 2 কয় রকমের, রকমের। খেয়াল করে দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন না কয় না, রকমের। না, তিন সিম্পল রকম, ইন্টারেস্ট আর তিন, ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। সেইভাবে না, মানে ভ্যালু গুলো কত রকমের ভ্যালু হ্যাঁ, আছে, 3 রকমের। 3 রকমের। একটা হচ্ছে কত, 3000। 3000, 3000 কয়টা আছে, তিনটা। তিন। তিনটা। এরপরে কি 360, 360। 360 কয়টা আছে, দুই। তিনটা। ভালো করে গুনে বলেন, ধীরে আসতে বলেন, কাছাকাছি। 3টা। হুম, এরপরে 43.2 কয়টা আছে, একটা। 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 অর্থাৎ সিআই ফর 3 years ইজ ইকুয়াল টু এটা, মানে আমরা আগের মতোই লিখবো, গিভেন দ্যাট প্রিন্সিপাল কত 25,000, রেটটা কত 12%, টাইম পিরিয়ডটা কত 3 years, কম্পাউন্ড ইন্টারেস্ট হট, এভাবে লিখলাম। লেখার পরে এখন আবারও আমরা সেই আগের মতো শুরু করব, লেট এ ইকুয়াল, কত 12% অফ, 12% অফ কত 25,000, সেটা 1000। কত 3000। 3,000। এরপরে কি বি, ইকুয়াল কত 12% অফ কত, ওই যে আগের বার ভ্যালুটা 3000। 3000। 3,000, সেটা কত 360। 360। 360। আবার সি ইকুয়াল 12% অফ, এভাবে চলতে 360। থাকবে, 360, সেটা কত 43.2, 43.2। এভাবে চল, 2। হয়ে গেল। এরপরে কি লিখবো যেন, উই নো বা উই হ্যাভ সিআই ফর
হট ইয়ার 3 ইয়ার্স, সেটা কত? 3A প্লাস 3B প্লাস সি। 3A এর ভ্যালু বসায় দিব, B এর ভ্যালু বসায় দিব, C এর ভ্যালু আগের মতো হয়ে গেল। কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এখন যদি কেউ বক্স করে করতে আপত্তি করেন তার জন্য এভাবে লিখে। এখন আসি ভাই, 4 বছরের জন্য তো ফর্মুলা আর একটা হবে, এখন কি মুখস্থ করব বসে বসে? বা 4 বছরের জন্য কি অঙ্ক করার সময় কি আগে আমি এরকম বক্স করে নিব? না, দরকার নাই। প্রথম কথা হচ্ছে 3 বছরের উপরে অঙ্ক আসে না, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আসলে আমি তখন কি করতে পারবো বলেন? কিছুই করতে পারবো না, আসতেও পারে। আসলেও কোনো সমস্যা নাই, 4 বছর 5 বছর যে বছরই আসুক না কেন তাতে কোনো সমস্যা নাই। ওইটা কিভাবে হয় সেটা আমি আপনাকে এখন দেখাচ্ছি। দেখেন, 4 বছরের জন্য কি হবে বক্স না করে এখন আমরা বুঝতে পারি একেবারে এই বিষয়টা কিভাবে সেটা দেখি। প্যাসকেলস ট্রায়াঙ্গেলের কথা মনে আছে? 1, এ পাশে 1, এ পাশে কি 1, এই 1 আর 1 এর যোগফল কত? 2, এ পাশে কত? 1, এ পাশে 1, এই 1 আর 2 এর যোগফল কত? 3, এই 2 আর 1 এর যোগফল এখানে বসাতে হয় না? 3, এ পাশে কত? 1। এরপরে এই পাশে কি 1, এই 1 আর এই 3 এর যোগফল কত? 4, এই 3 আর এই 3 এর যোগফল কত? 6, 6, এই 3 আর 1 এর যোগফল কত? 4, 4। এরপরে কত? 1। এইভাবে চলতে থাকে প্যাসকেলস ট্রায়াঙ্গেল, না? এইটা দিয়ে, এই প্যাসকেলস ট্রায়াঙ্গেল দিয়ে আপনি 3টা চ্যাপ্টার সুবিধা করতে পারবেন, পুরো কোর্সের 3টা চ্যাপ্টার। একটা হচ্ছে অ্যালজেব্রা বীজগণিত, আর একটা হচ্ছে প্রবাবিলিটি, 2 ফেজেস আইটেম যেগুলো আছে। 2 ফেজেস আইটেম কি কি আছে? যেমন কয়েনের হেড টেল আছে, বা একজন ছাত্র পরীক্ষা দিচ্ছে, প্রতিটা প্রশ্নের উত্তর সে 2 ভাবে করতে পারে, ট্রুও দিতে পারে ফলসও দিতে পারে। অর্থাৎ 2 ফেজেস যতগুলো আইটেম আছে বা 2টা ইভেন্ট নিয়ে যতগুলো ঘটনা আছে, সবগুলো আপনি এই প্যাসকেলস ট্রায়াঙ্গেলের মাধ্যমে ডেসক্রাইব করতে পারবেন। সেটা আমি ওই চ্যাপ্টারে গিয়ে দেখাবো, আপাতত এখন না। আবার বীজগণিতের 2টা পদের যে বিস্তৃতি আছে, 2টা পদ মানে কি, a+b² a+b³ মানে সমস্ত সূত্র তৈরি করতে পারবেন এই প্যাসকেলস ট্রায়াঙ্গেল দিয়ে, এবং এইখানেও সেটার হেল্প নিতে পারবেন। এটা আসলে কি 11-র পাওয়ার, এটা আসলে তেমন কিছু না, সিম্পলি 11-র পাওয়ার। দেখেন, 11-র পাওয়ার 0 দিলে কত হবে? 1। 11-র পাওয়ার 1 দিলে কত হবে? 11। 11-র পাওয়ার 2 দিলে কত হবে? 121। 121। 11-র পাওয়ার 3 দিলে কত হবে? 1331। 11-র পাওয়ার 4 দিলে কি হবে? এই যে পরেরটা হবে। এভাবে চলতে থাকবে আসলে। এই যে 1টা হচ্ছে আমি প্রিন্সিপালের জন্য বাদ দিয়ে দিলাম, 1টা প্রিন্সিপাল। আর এই যে বাকি দেখেন, এই যে 11-র পাওয়ার 2, সেটা হচ্ছে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট ছিল, এই যে 2A প্লাস একটা বি। 3 বছরের জন্য মানে 11-এর পর 3, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কি ছিল বলেন তো? 3a 3A + 3b + c। প্লাস 3B প্লাস সি। c। তাহলে 4 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কি হওয়া উচিত বলেন? 4A 4A প্লাস 6B প্লাস 6B প্লাস 4c 4C + d। প্লাস ডি। হ্যাঁ, এই তো হয়ে গেছে। 5 বছরের জন্য, এরপরে আর একটা 6 বছর, এভাবে চলতে থাকবে। কিন্তু ভাই 4 বছরের উপরে অঙ্ক আসে না। একবার 8 বছর না 12 বছরের একটা অঙ্ক আসছিল, বাট সেইটা অন্য এমন একটা কাহিনী ছিল, অঙ্কটা এক্স্যাক্টলি মনে পড়তেছে না অঙ্কটা, যেটা আমাদের এত কাহিনী না করেও বের করা যায়। ওকে, এইবার আমরা দেখলাম যে আসলে 2 বছরের জন্য কি করব, 3 বছরের জন্য কি করব, সেই বিষয়গুলো দেখলাম। এখন আসি ফাইনালি প্রচলিত পদ্ধতিতে যে অঙ্ক আমরা সাধারণত করে থাকি পাওয়ার দিয়ে, ওইটা আমরা এখন বানাবো। যে ওই ফর্মুলাটা কিভাবে হয় ওইটাও বানাবো। ফাইনালি আপনি চাইলে ওইটা দিয়ে অঙ্ক করতে পারেন। এখন চলেন ওই সূত্র বানাবো আমরা, যে সূত্র আমরা শিখে আসতেছি ছোটবেলা থেকে। অ্যামাউন্টের ফর্মুলা কি? প্রিন্সিপাল অফ 1 প্লাস r/100 r/100 পাওয়ার টু দি n। পাওয়ার n বা t, যে কোনোটাই। এটা হচ্ছে অ্যামাউন্টের ফর্মুলা। আর কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কি? অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটা বাদ দিতে হয়, 1 প্লাস r/100 পাওয়ার t মাইনাস। প্রিন্সিপাল। এই যে এই দুটো ফর্মুলা এখন আমরা বানাবো, বানানোর পরে আজকের মতো কাজ শেষ করব। চলেন আর একটু সময় দেন আমাকে, শুরুর দিকে যাই। শুরুতে যে অঙ্কটা করে আসছিলাম ওইখানে চলে যাচ্ছে। এইখানে এখানে যেটা লেখা আছে এগুলো কি মুছে দিব? তোলা আছে এগুলো জি আপনাদের? স্যার। ওকে, এখন এই অঙ্কটা আমরা একটু সহজ সরল ভাবে হিসাব করব। কিরকম সহজ সরল হিসাব করব? যেখানে কোনো সূত্র লাগে না, কোনো ঝামেলা নাই, কোনো কিচ্ছু নাই, সেটা দিয়ে করার পরে ওইখান থেকে আমরা সূত্র তৈরি করব। চলেন দেখেন, অঙ্ক তো ছিল এই, তাই না?
যে প্রিন্সিপালটা কয় টাকা, 600 টাকা, রেটটা হচ্ছে 10%, আর 2 বছর পরে অ্যামাউন্ট কত হবে সেটা জানতে চাচ্ছি। আচ্ছা, খুবই সহজ সরল ভাবে আমরা হিসাবটা করার চেষ্টা করব, চলেন। রেট 10%, এটার মানে কি? এটার মানে হচ্ছে 100 টাকা যদি আসল হয়, যদি 100 টাকা আসল হয়, তাহলে সুদ হচ্ছে কয় টাকা? 10 টাকা। 10, আর সুদ আসল, 100 টাকা যদি আসল হয়, ইন্টারেস্ট হচ্ছে 10 টাকা, আর সুদ আসল বা অ্যামাউন্ট কত টাকা হবে? 110। 110। আমি 100 ধরেই চিন্তা করলাম, যেহেতু আপনাদেরকে পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালু গুলো আমি আগে পড়ায় আসি নাই, তাই আমি অন্যভাবে চিন্তা নাই করি, এই 100 ধরে চিন্তা করি। সাধারণত 100 ধরে চিন্তা আমরা করি না, অন্যভাবে। তো 100 ধরে আপাতত চিন্তা করি। রেট 10%, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে প্রিন্সিপাল যদি 100 টাকা হয়, ইন্টারেস্ট হচ্ছে 10 টাকা, সুদ আসল বা অ্যামাউন্ট হচ্ছে কয় টাকা? 110 টাকা। এখন দেখেন এখানে অ্যাজাম্পশন অনুযায়ী, অ্যাজাম্পশন মানে কি? ধরা। অ্যাজাম্পশন অনুযায়ী প্রিন্সিপাল যখন 100 টাকা, তখন প্রশ্নের ভাষায় প্রিন্সিপালটা কয় টাকা বলেন? এই প্রশ্নের ভাষায় প্রিন্সিপালটা কত? 600। 600 না? জি স্যার। আচ্ছা, 1 বছর পরে সুদ আসল কয় টাকা হবে? তার মানে কি এই 111, 110 ইউনিটের ভ্যালু বের করলে কি হবে? 110, 6600। ছয়, না, 660। ও তার আচ্ছা। মানে কি এটা হ্যাঁ, কি এক বছর পরে সুদ আসলে এই টাকা হবে না? জি স্যার। আচ্ছা, 1 বছর পরে সুদ। কম্পাউন্ড ইন্টারেস্টের ডেফিনেশন শুরুতে পড়ে আসছিলাম, কি পড়ছিলাম মনে আছে কি? প্রিন্সিপাল প্রত্যেক বছর কি হয়? চেঞ্জ হয়, চেঞ্জ মনে হয়। আছে? জি স্যার। অর্থাৎ প্রথম বছরের জন্য প্রিন্সিপাল কয় টাকা ছিল? 600। দ্বিতীয় বছরের জন্য প্রিন্সিপাল এখন কত বলেন? 660। 660। ফাইন, দ্বিতীয় বছরের জন্য কিন্তু প্রিন্সিপাল এখন কত? 660। এবার যেহেতু অঙ্কটা 2 বছরের, তাই আরেক বছরের হিসাব আমার লাগবে। আবার দ্বিতীয় বছরের রেটটাও তো 10%, অর্থাৎ দ্বিতীয় বছরে আবার যদি আসল 100 টাকা হয়, সেটা প্রশ্নে কত? 600। 660 না? হ্যাঁ। দ্বিতীয় বছরের জন্য। ও আচ্ছা দ্বিতীয় আচ্ছা। বছরের তো, দ্বিতীয় বছরের তো প্রিন্সিপাল এখন নতুন, এটা হয়ে গেল। হ্যাঁ। তাহলে দ্বিতীয় বছর শেষে সুদ আসল কয় টাকা হচ্ছে? এইটাই আসলে কত? 726। ওই যে অ্যান্সার 726, যেটা এই অপশন ই। মানে এইটাই দেখেন, এটা আমরা খুবই সহজ সরল, মানে একদম মৌখিক হিসাব বলা চলে। মানে এইটুকু করতে বুঝতে ক্লাস 4 এর উপরে ওঠা লাগে না, ক্লাস 4 পর্যন্ত হলেই চলে। মানে ক্লাস 4 পর্যন্ত আপনার যতটুকু জ্ঞান ছিল, এতটুকু, মানে ইউনিটারি মেথড, সহজ কথায় আমি ইউনিটারি মেথড করছি। এখানে আর কোনো কিছু করি নাই ইউনিটারি মেথডের উপরে। ক্লাস 4 পর্যন্ত যতটুকু আপনার জ্ঞান থাকা দরকার, এতটুকু জ্ঞান দিয়েই এইটুকু করা সম্ভব। এখন দেখেন, এখানে আসলে আমরা যে কাজটা করছি, ওইটা আসলে একটা ফর্মুলা হয়ে গেছে অটোমেটিক। এটা আপনি খেয়াল করছেন কিনা একটু খেয়াল করে দেখেন। মানে এখানে এখানে এই 660টা আসলে কিভাবে হয়েছে? 100x যদি 600 হয়, তাহলে এক্স এর ভ্যালু কত? 600/100 না? আর কত এক্স এর ভ্যালু বের করছি আমরা? 110x। 110। তাহলে 110x কি হবে? 660। মানে আমি এইভাবে ভেঙে দেখাচ্ছি, এইটাই তো নাকি? জি একশো স্যার। দশ এক্স এটা হবে না? এইটা হচ্ছে 110, মানে এইটি হচ্ছে কত? 660। সেই 660-এর সাথে আবারও দেখেন ওই 100x, মানে আবারও 100x কত? এই 600, মানে দ্বিতীয় বছরের জন্য 660-এর জায়গায় আমি 660 না লিখে এই যে এটা লিখে দিচ্ছি। কত? 600 গুণন 110/100, তাই না? দ্বিতীয় বছরের প্রিন্সিপাল তো জি এটা স্যার। ছিল। তাহলে এবার 110x কি হবে? আগের মতোই 600 গুণন 110/100 ইন্টু আর একটা 110/100। যদিও এটা কিন্তু আর একভাবে দেখানো যায়, মাল্টিপ্লাইং ফ্যাক্টরে। সেইটা যেহেতু আমি আপনাকে পড়াইনি, তাই আপাতত আমি আপনাকে এইভাবেই পড়াইলাম। অর্থাৎ এই লাইন পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা বলেন? এইটাই তো 726 হবে। এখন এই যে 726, এখানে জাস্ট আমি কি এখন ক্যালকুলেশন করে দেখাইছি, কোনো সমস্যা আছে এই পর্যন্ত? হ্যালো, শুনতে পাচ্ছেন? না স্যার, ঠিক আছে। আচ্ছা, স্যার 660টা খালি বুঝি নাই। এই কোনখানের 660টা বলেন তো? কয়েক জায়গায় আছে তো 660, এইটা
মানে 110 থেকে 160 মানে 660টা এটা খালি বুঝি নাই। 110 থেকে 660 এইখানে এইখানে জি স্যার। আচ্ছা, এটা এই যে এখানে দেখেন, এইখানে বোঝেন কিনা দেখেন তো। 100x যদি 600 হয়, 100x ধরে নিলাম আসল হচ্ছে 100x, তাহলে সুদ আসল কত হবে? 110x হবে। তাহলে এক্স কত? 600/100। 100x কত হবে? এইটা কাটাকাটি করলেই আসলে 660 হয়, যেটা। এখন কি বিষয়টা বুঝতে পেরেছেন? জি স্যার বুঝেছি। এইটাই আসলে। এখন দেখেন, এরপরে দ্বিতীয় বছরের জন্য 660, এই যে 660 সেটা যেখানে লিখেছি, এবং দ্বিতীয় বছরের জন্য আবার সুদ আসল কত? 110। তো এখন দেখেন, এখানে যেটা আমরা বানাইলাম, এটাকে আমি এখানে একটু লিখি, দেখেন। এই যে লাস্ট লাইনে এখানে 2 বছর পরে অ্যামাউন্ট কি হয়েছিল? 600 গুণন 110/100 ইন্টু 110/100। এটাই তো, এই যে এখানে ছিল। এইটাই আসলে দেখেন, এটা তো আমার আপনার খুব সহজ সরল একটা চিন্তা ছিল। এর মধ্যে কোনো ফর্মুলা ছিল না, কোনো কিছুর জটিলতা ছিল না, জাস্ট একটা মৌখিক ক্যালকুলেশন বলা চলে। এই সহজ সরল চিন্তাটাকে ক্যাপচার করে একটা নির্দিষ্ট ফরম্যাটে রূপান্তর করা হয়েছে। আর সেই নির্দিষ্ট ফরম্যাটটাই নাম হয়ে গেছে একটা ফর্মুলা। এই 110 কিভাবে, এটা কিভাবে পাইছিলাম? একের সাথে কত? 10/100, যে 10%, এটা যোগ করে না? 110/100, এটাই কি অ্যামাউন্ট। সো এই যে অ্যামাউন্ট ইকুয়াল টু কি হচ্ছে দেখেন, এই যে 600 যেটা, এটা কি প্রিন্সিপাল ইনটু এই যে 1, এই যে 10, এটা কি ছিল? অঙ্কের রেট ছিল, বাই 100, এই যে 2, এটা কি ছিল? টাইম বা এই যে অ্যামাউন্টের ফর্মুলা। তো অ্যামাউন্টের ফর্মুলা এটা নতুন কিছু না, বা এটা এমন কোত্থেকে আসছে বিষয়টা তাও না। এটা জাস্ট আপনার সহজ সরল চিন্তাটাকে ক্যাপচার করা হয়েছে। ক্যাপচার করে একটা ফরম্যাট তৈরি করা হয়েছে, যাতে আপনার প্রত্যেকটা অঙ্কের মধ্যে এই সহজ সরল চিন্তা বারবার না করা লাগে। ঠিক আছে, তো যে এইটা ক্যাপচার করে ফর্মুলাটা বানাইছে তার জন্য ঠিক আছে, বাট আপনি তো অন্যের চিন্তা করাটা দিয়ে চিন্তা বারে বারে করতেছেন, এই কারণে আপনার অনেক সময় আন্ডারস্ট্যান্ডিং এগুলো সমস্যা হয়। তো এটা হচ্ছে কি অ্যামাউন্ট। এরপরে কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে? সিম্পলি এখান থেকে প্রিন্সিপাল বাদ দিলেই হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে। কিন্তু আহ, আচ্ছা, এখান থেকে দেখি অঙ্কটা কোথায়। হ্যাঁ, এখন দেখেন ওইটা যেটা বলছিলাম যে প্রিন্সিপাল বাদ দিলে কি হয়ে যাচ্ছে? কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। এখন ফর্মুলা দিয়ে আপনি যে প্রত্যেকটা অঙ্কই করতে পারবেন, কিন্তু অঙ্ক করতে গেলে, ফর্মুলা দিয়ে করতে গেলে পাওয়ারের ঝামেলাগুলো আসে। আপনি এখন করতে পারবেন কিনা বলেন? ফর্মুলাটা কিভাবে আসছে সেটা তো বুঝলাম। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তো আজকে এই পর্যন্তই আমি শেষ করছি। এখন আপনাদের সাথে কথা বলবে শাকিল স্যার। স্যার আছেন ক্লাসে? হ্যাঁ, আমি আছি। আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে আমি লিভ নিচ্ছি, আপনি একটু কথা বলেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন? একটু বলবেন। জি স্যার। যাই হোক, ওয়েল, ওয়েল, ঠিক আছে। আহ আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি শাকিল চৌধুরী, অনেকেই চিনে থাকবেন। আহ প্রথম কথা হচ্ছে যে ক্লাস কেমন লাগলো আপনারা একটু যদি বলেন। যারা হচ্ছে ক্লাসে ছিলেন তারা একটু যদি বলেন কেমন লাগলো আপনাদের ক্লাস। জি, ভালো লাগছে, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। তো আমাদের যে আপকামিং ব্যাচ আছে, আমাদের যে আপকামিং ব্যাচটা আসতেছে, সেই আপকামিং ব্যাচে আমাদের এখানে আমাদের নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে, বাংলাদেশ ব্যাংক জব রেগুলার ব্যাচ। এইখানে
ক্লাস নিবেন হচ্ছে যে আমাদের ইংলিশ ক্লাস নিব না আমি, ম্যাথের ক্লাস নিবেন আবির, এবং এছাড়া অ্যানালিটিক্যাল বা জিকে যে আইসিটি, সেটা আমাদের বিভিন্ন টিচার আছে। মোস্ট অফ দ্য দেম হচ্ছে যে দেখবেন যে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি আছেন একজন, যে নেবেন ইসের ক্লাস, আইসিটির ক্লাস। তো আমাদের ব্যাচ শুরু হচ্ছে, এই ব্যাচটা শুরু হচ্ছে 3rd নভেম্বর থেকে। 3rd নভেম্বর থেকে পুরো দমে আমাদের এই ব্যাচটা শুরু হচ্ছে। সো এই ব্যাচে আপনারা যারা আছেন, আপনারা জাস্ট হচ্ছে যে আপনাদের এই ক্লাসগুলো দেওয়া হচ্ছে যে ইউ ক্যান আর কি ওয়াচ যে ক্লাসটা কেমন হচ্ছে, বা ক্লাসটা হচ্ছে যে আসলে আপনারা করলে বুঝতে পারবেন কিনা। একটা ব্যাপার হচ্ছে যে স্কোয়ার যারা আছে, স্কোয়ার সম্পর্কে যারা আর কি নতুন বা জানেন, আপনারা খুব ভালো করে খেয়াল রাখবেন যে স্কোয়ারের টিচার্স প্যানেল হচ্ছে যে সবচেয়ে স্ট্রং প্যানেল। মানে বাজারে যত টিচার প্যানেল আছে ব্যাংক জবের ক্ষেত্রে, সবচেয়ে স্ট্রং টিচার প্যানেল স্কোয়ারে আছে। তো যাই হোক, আমাদের যে নতুন যে ব্যাচটা শুরু হচ্ছে, এই ব্যাচটাতে মাত্র 2500 টাকায় কোর্স ফিতে আমাদের এখানে ভর্তি চলছে। এটা মনে হয় হচ্ছে গত কত 2-3 বছরের ভিতরে লোয়েস্ট ফিতে আসলে এখন এই একটা ব্যাচ শুরু যাচ্ছে, ব্যাংক জব রেগুলার ব্যাচ। আর আপনাদের ক্ষেত্রে একটা গ্যাদার থেকে একটা ইনফরমেশন শেয়ার করি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি, সোশ্যাল মিডিয়ার বরাত দিয়েই বলছি যে কম্বাইন্ড ব্যাংকের সার্কুলার যে 2022 ভিত্তিক যে সার্কুলারটা, সেটা অতি শীঘ্র চলে আসবে। তো আমাদের হয় কি, আমরা আসলে যারা হচ্ছে প্রস্তুতি নিচ্ছি, তারা চেষ্টা করি যে মরার আগে পানি খাওয়াটা, যে এই সার্কুলার দিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে একটু পড়াশোনা করি, ভর্তি হই, তখন হচ্ছে যে পড়াশোনা শুরু করব। অ্যাকচুয়ালি 2-3 মাস দিয়ে আসলে সঠিক প্রিপারেশন সম্ভব নয়। আপনি যদি নিজেকে প্রস্তুত করতে চান, একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম আপনাকে ব্যয় করতে হবে। সেই সার্টেন অ্যামাউন্ট অফ টাইমটা কত? লিস্ট আমাদের সাথে 4 থেকে 5 মাস, যদি আপনার বেসিকে দুর্বলতা থাকে। কোচিং যে ম্যান্ডেটরি এটা না, বাট কোচিং উইল গিভ ইউ অ্যান আপার হ্যান্ড। আপনাকে একটা আপার হ্যান্ড দিবে, যার মাধ্যমে আপনি ইউ ক্যান ডু বেটার ইন দ্য এক্সামে আপনি ভালো করতে পারবেন। তো ব্যাপারটা হচ্ছে যে পরীক্ষার আগে আগে হলে হয় কি, আপনি প্রিপারেশন শুধুমাত্র নিলে হবে না, আপনি একটা এই যে আমাদের আবির যে সুন্দরভাবে আপনাদের দেখেন, কত সুন্দরভাবে হচ্ছে গিয়ে ইন্টারেস্টের অঙ্ক দেখায় দিল। এই ইন্টারেস্টের অঙ্ক দেখা দেওয়ার পরে লেকচার শিটের অঙ্ক করবেন, ক্লাস ওয়ার্ক করবেন, হোমওয়ার্ক করবেন, করার পরে আপনাকে যেটা করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে হবে। তো হয় কি, যারা হচ্ছে যে সার্কুলার হওয়ার পর পর ভর্তি হয়, দেখা যায় যে 3-4 মাস বা 5 মাসের ভিতরে পরীক্ষাগুলো কিন্তু এখন নেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এডি সার্কুলার হওয়ার পরে কিন্তু প্রায় 4-5 মাসের মাথায় যে পরীক্ষাটা নিয়ে নিয়েছে। তো 4-5 মাসের মাথায় যেহেতু পরীক্ষা নিয়ে নিচ্ছে, এই বিষয়টা মাথায় রাখবেন। 4-5 মাস লাগবে আমাদের কোর্সটা শেষ হতে। এবং আপনি আমার কোর্স শেষ হলে চাকরি পাবেন, যদি কেউ বলে কোর্স করলে চাকরি পাবেন, সেটা হচ্ছে ডাহা মিথ্যা কথা, সেটা হচ্ছে চাপাবাজি। আপনি কোর্স করলে ইউ উইল হ্যাভ দ্য বেসিক আইডিয়া, আমরা কি পড়াচ্ছি না পড়াচ্ছি সেই বিষয় সম্পর্কে আপনারা একটা বেসিক আইডিয়া পাবেন। বাট রিমেম্বার, আপনি শুধু বেসিক আইডিয়া দিয়ে হবে না, আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশনস করতে হবে, আপনার প্রবলেম নিয়ে কাজ করতে হবে। তো আপনারা ওই সময়টুকু কিন্তু আপনারা পাবেন না, আপনারা ওই সময়টুকু পাবেন না যদি আপনি সার্কুলারের জন্য অপেক্ষা করেন। যে আমাদের কাছে অনেকেই আর কি জিজ্ঞেস করে, স্যার সার্কুলার কবে আসবে, সার্কুলার আসলে শুরু করব। এই যে কাল বললে কালে খায়, মানে ওইটা হচ্ছে কাল বললে কাল সাপে খেয়ে ফেলে আর কি। ওই আগামীকাল থেকে শুরু করবো, আগামীকাল কিন্তু আর আমাদের আসে না। টুমোরো নেভার কামস। একটা জিনিস খেয়াল রাখবেন, টুমোরো নেভার কামস। টুমোরো কখনোই আসে না, এটা মাথায় রাখবেন। সো স্টার্ট ফ্রম টুডে। আমরা আমরা আমাদের যেটা হয় কি, যে আমরা দেখি একটু সময় নেই, একটু দেখি 2 দিন পরে শুরু করি। এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো থেকে সরে এসে আপনারা আর কি নিজেদের প্রস্তুতিটাকে ঝালিয়ে নিতে পারেন। আমি এটাই হচ্ছে যে আমার আর কি মূল বক্তব্য আপনাদের ক্ষেত্রে যেটা বলার মতো আছে এটা। এখন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, মানে হ্যাভ ইউ এনি কোশ্চেন্স, আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোনো কোশ্চেন্স থাকে আপনারা শেয়ার করতে পারেন। আর ভর্তি বিষয়ের আর কি তথ্য বা ভর্তি বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে, যারা ভর্তি হতে চান, জানার থাকলে আপনারা আহ,
আমাদের নাম্বার আছে 01713289149, এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন, অথবা 01321224226, এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের পেজে নক দিতে পারেন। আমাদের ব্যাচটা শুরু হবে 3rd ডিসেম্বর থেকে, এবং আপনাদের যারা আছেন মানে যারা প্রস্তুতি নিচ্ছেন এই ডিসকাউন্টে এই ব্যাচটাইতে ভর্তি হবে। এর পরের ব্যাচেই আমাদের ফিটা মোটামুটি ভাবে আর কি ইট উইল বি মোর দ্যান 3000 টাকা। সো যারা আর কি এই ডিসকাউন্টে ভর্তি হতে চান তারা আর কি এই 3rd ডিসেম্বরের ভিতরে, তার আগে যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যান। এবং আমাদের একটা ব্যাচে খুব বেশি সংখ্যক স্টুডেন্টস থাকে না, অন্যান্যদের মতো 1000 স্টুডেন্ট নিয়ে আমরা ক্লাস নেই না। তো আমাদের সার্টেন অ্যামাউন্ট অফ স্টুডেন্টস হয়ে গেলে 100 প্লাস স্টুডেন্ট হয়ে গেলে আমরা সাথে সাথে ওই ব্যাচটাতে ভর্তিটা ক্লোজ করে দিই। ঠিক আছে? কারণ 1000 স্টুডেন্ট যদি একটা ক্লাসে করে, তাহলে আপনারা কিন্তু আপনাদের প্রবলেম শেয়ার করতে পারবেন না। আপনি তো যদি একটু আবিরের ক্লাসটা দেখেন, আবির কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করছে, ফিডব্যাক নিয়েছে, ফিডব্যাক নিয়ে ক্লাস। অনলাইন ক্লাসটা বোরিং হয় না। যখন একটা টিচার ফিডব্যাক নিয়ে ক্লাস নিচ্ছে তখন কিন্তু আপনি বোরিং হয় না। ঠিক আছে? তো আপনার এই ফিডব্যাক নিয়ে, আসলে আপনার ফিডব্যাক নিয়ে ক্লাসটা ইন্টারেক্টিভ করার জন্য আমরা স্টুডেন্ট সংখ্যা কম রাখি। সো যারা ভর্তি হতে চাচ্ছেন বা ভর্তি হবেন তারা যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যেতে পারেন। কারো কোনো বক্তব্য আছে কিনা, কারো কোনো কিছু আমি বলার আমার আছে কিনা? একটু ইনফরমেশন জানার ছিল। আচ্ছা, জি জি জি। এখন যে ব্যাচটাতে ভর্তি চলছে এটা কি অনলাইনে না অফলাইনে? অনলাইনে, অনলাইনে। আচ্ছা, অনলাইনে হচ্ছে সেটা কি সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের এডি প্রস্তুতি বিষয়ক নাকি ওভারঅল কম্বাইন্ড প্লাস বাংলাদেশ অল? আমি একটু আই এম গোয়িং টু বি মোর স্পেসিফিক। একটা বিষয় হচ্ছে যে আপনি যদি সিলেবাস গুলো অ্যানালাইসিস করেন, আপনি যদি সিলেবাসটা অ্যানালাইসিস করেন, বাংলাদেশ ব্যাংকের সিলেবাস বা কম্বাইন্ড ব্যাংকের সিলেবাসের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি দেখি বিভিন্ন বাজারে এরকম যে ওই যে জনতা ব্যাংকের আরসির জন্য স্পেশাল ব্যাচ, এমুক ব্যাংকের জন্য স্পেশাল ব্যাচ, অমুক ব্যাংকের জন্য স্পেশাল ব্যাচ। ভাই, ওইভাবে প্রিপারেশন সম্ভব হয় না। আপনাকে যদি প্রিপারেশন নিতে হয়, সমন্বিত প্রিপারেশন নিতে হবে। আমাদের যেটা আছে, আমাদের যে কোর্স আছে, আমাদের যে লেকচার ম্যাটেরিয়ালস আছে, লেকচার ম্যাটেরিয়ালসটা কি কি কভার করবে সেটা বলি। নাম্বার 1, বাংলাদেশ ব্যাংক কভার করবে। বাংলাদেশ ব্যাংকের সাথে সাথে কম্বাইন্ড ব্যাংক, সরকারি যে কোনো ব্যাংক কভার করবে। তারপর হচ্ছে যে আইবিএ এমবিএ কভার করবে। ঠিক আছে? আইবিএ এমবিএ কভার করবে। 4 নাম্বার, প্রাইভেট ব্যাংক কভার করবে, মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন কভার করবে, 9 গ্রেড জব কভার করবে। ঠিক আছে? 9 গ্রেড জব এখন কভার করবে। এছাড়া যেটা হচ্ছে যে 9 গ্রেড জব যদি কভার করেন তাহলে 10 গ্রেড জবও, সকল 10 গ্রেড জব কভার করবে, নট বিসিএস। আবারও বলি, নট বিসিএস, বাট বাকি বাংলাদেশে যে কোনো চাকরি, যেগুলো চাকরিগুলো হয় সেইগুলো কভার করবে। ইভেন মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনও কভার করবে। আমি যেমন গ্রামীণ ফোনে ছিলাম, বাংলা ল্যান্ড ছিলাম, সিটি সেলে ছিলাম। সো আই নো মানে এখানে কি ধরনের কোশ্চেন আসে বা এই হয়। আমি একবার হচ্ছে যে এডি বলা হলে পরীক্ষা দিয়েছি, সেখানে প্রথম হয়েছিলাম। তো আমি জানি আসলে হচ্ছে যে ওইখানের পরীক্ষা পদ্ধতিগুলো কি কি, ওখানে কি এতটুকু নিশ্চিত যে 100 জন যখন আমাদের এখানে কোচিং করছে, দিস 100% উইল নট ওয়ার্ক ফর বাংলাদেশ ব্যাংক। সো আমি যদি তাকে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের জন্য প্রস্তুত করি, সেটা আমার সাফল্য না। সাম অফ ইউ উইল ওয়ার্ক ফর বাংলাদেশ ব্যাংক। আপনাদের কেউ কেউ প্রাইভেট ব্যাংকে চাকরি করবেন, কেউ কেউ সরকারি ব্যাংকে চাকরি করবেন, কেউ কেউ মাল্টিন্যাশনালও চাকরি করতে পারেন, এর থেকে বাংলাদেশ ব্যাংকের চেয়ে ভালো চাকরি করবেন। তাহলে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেটটা হচ্ছে হলিস্টিক অ্যাপ্রোচে আগানো। আমরা কিন্তু, আপনি একটু ম্যাথ ক্লাসটা দেখেন, একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে আগানো হয়েছে। আপনাকে আন্ডারস্ট্যান্ড করার মানে বেসিক আইডিওলজিটা বোঝানোর চেষ্টা করা হয়েছে, যে এক একটা অঙ্ক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যায়। দ্যাট ইজ দ্য মেইন কি পয়েন্ট অফ আওয়ার ক্লাস। আমাদের ইউএসপিটা হচ্ছে এটা, ইউনিক সেলিং প্রপোজিশন, এটা দ্য ক্লাস কন্টেন্ট অ্যান্ড আওয়ার টিচার। আমার কন্টেন্ট এবং টিচারটা হচ্ছে যে আই অ্যাসিউর ইউ যে হচ্ছে যে ইউ উইল গেট দ্য বেস্ট থিং হিয়ার। তো আপনাদের কাজ, আপনারা যারা হচ্ছে ভর্তি হতে যাচ্ছেন বা আপনারা যারা প্রিপারেশন নিতে যাচ্ছেন, যে আমরা একটু ওয়েট করি, কয়দিন পরে দেখবো, নো, ইউ ডোন্ট ডু দ্যাট। আপনি ইমিডিয়েটলি করেন। আপনারা যেটাই করবেন সেটা ইমিডিয়েটলি করেন। ঠিক আছে? দেরি না করে। আর যারা ভর্তি হবেন, এই ডিসকাউন্ট চলছে, মাত্র 2500 টাকা কোর্স ফি। এরকম কম কোর্স ফিতে ইয়ে স্কোয়ার এর ওই প্রথম যখন আর কি 2020 সালের সার ছিল অনলাইনে, তখন 2500 টাকা কোর্স ফিতে
ব্যাংক জব কোর্স সেরেছিল, এরপর আর 2500 টাকা কোর্স ফি ছাড়া হয় নাই। সো এই ব্যাচে যারা ভর্তি হবেন তারা ইমিডিয়েটলি ভর্তি হয়ে যেতে পারেন। আর কোনো ইনফরমেশন দিয়ে সহায়তা করতে পারি? আর কারো কোনো কিছু জানার আছে? আচ্ছা, আমাদের অনলাইনের ক্লাসগুলো তো যারা হচ্ছে অফলাইনের ক্লাস নেয় ওই ভাইয়ারাই নিবে, তাই না? হ্যাঁ, 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 হ্যাঁ। আপু, আমি একটা খুব স্পেসিফিক্যালি একটা কথা বলি। স্কোয়ারে যারা ক্লাস নেবে, এমন না যে এক টিচার দেখাবে আর এক টিচার দিয়ে ক্লাস নেবে, এটা কখনোই হবে না। ঠিক আছে, যে টিচার দেখাচ্ছি, যে টিচারের ক্লাস, সেই টিচারই ক্লাস নেবে। আমরা যেটা বলি, ওই ওই যে যে টিচারের কথা বলি সেই টিচারই ক্লাস নেয়। এবং আপনি হচ্ছে যে এতটুকু বলতে পারি যে আপনি একটা আনপ্যারালাল আনপ্যারালাল ক্লাস পাবেন, মানে আপনি হচ্ছে কম্পারিজন করতে পারবেন। আমাদের কোর্স আউটলাইনটা একটু যদি ভালো করে দেখেন, আপনারা দেখতে পারবেন আমাদের ক্লাস সংখ্যা হবে 60+। আপনাদের যে ব্যাংক জবের কোর্স আউটলাইন, সেখানে ক্লাস হবে 60+। ক্লাস টেস্ট হবে 45টা। ঠিক আছে, এখানে রিভিউ টেস্ট আছে 17টা। সাবজেক্ট টেস্ট 8টা হবে, 12টা না, 8টা হবে। তারপরে প্রিলিমিনারি মক টেস্ট হবে 5টা। লিখিত মক টেস্ট হবে 2টা। আর যদি হচ্ছে এরপরে যদি আপনারা কেউ ভাইবা ফিল করেন, ভাইবা বা কেউ যদি রিটেনে টেকেন, আপনারা ভাইবা দিতে পারবেন, আমরা ভাইবা গাইডলাইনটা দিয়ে দিব। আর লেকচার ম্যাটেরিয়াল কন্টেন্ট পাবেন হচ্ছে 62টা পিডিএফ আপনাদের। এবং কোন সাবজেক্টে কি ক্লাস, কখন কি ক্লাস হবে, সব কিছু আমাদের কিন্তু এখানে দেওয়া আছে। যে ইংলিশ গ্রামারের উপর 13টা ক্লাস হবে আপনাদের, 10টা লেকচার শেষ, 13টা ক্লাস। এবং এখানে ক্লাস টেস্ট হবে 12টা। এইভাবে করে আমরা কিন্তু টোটাল আর কি কোর্সটা এইভাবে সাজিয়েছি। এবং আমি এতটুকু বলতে পারি যে হচ্ছে যে মানে আপনি হচ্ছে যে একটা কি বলা চলে, এই যে এই কোন কোন টপিক পড়ানো হবে, কোন ক্লাসে কোনটা টপিক পড়ানো হবে, এই টপিক গুলো আপনাদের সাথে আমাদের শেয়ার করা আছে। ঠিক আছে, সো আপনারা এই জিনিসগুলো করতে পারবেন। আচ্ছা, আর কোনো বক্তব্য, আর কোনো কিছু জানার আছে কিনা? আমাদের না। অনলাইন ক্লাসটা কি রেকর্ডেড হবে? আমাদের অনলাইন ক্লাসটা রেকর্ড থাকবে, এবং আমাদের এই রেকর্ডটা আমাদের ওয়েবসাইটে 48 ঘন্টার ভিতরে আপলোড করা হয়। সো আপনি এই কোর্স চলাকালীন সময়ে আপনি যদি কোনো কারণে ক্লাস মিস করেন, আপনি ওই ক্লাস যেটা হয়েছে সেটার রেকর্ডটা আপনি হচ্ছে যে ওয়েবসাইটে আপনার সুবিধা মতো সময় দেখে নিতে পারবেন। ঠিক আছে, এবং এটা শুধুমাত্র আমাদের অনলাইনের স্টুডেন্টের না, আমরা অফলাইনের স্টুডেন্টদেরকেও এই সুযোগটা দিয়ে থাকি। আচ্ছা, এটা টাইমটা কয়টা থেকে কয়টা হতে পারে তাও, অনলাইনে আমরা ক্লাস যদি হয়? ক্লাসটা যদি কন্ডাক্ট করি নর্মালি 9টা থেকে 11টা, 9টা থেকে 11টা, বাট ইট মাইট বি আমরা হয়তো এটাও করতে পারি 8টা থেকে 10টাও আমরা কোর্সটা কন্ডাক্ট করতে পারি। বুঝতে পেরেছেন? আমরা 8টা থেকে 10টার ব্যাচও আপনাদের ক্লাসটা কন্ডাক্ট করতে পারি। আচ্ছা, আর কোনো বক্তব্য আছে? আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা হচ্ছে যে ভর্তির যে কোনো ইস্যুস নিয়ে আমাদের পেজে নক দিবেন, ইনশাল্লাহ এখান থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।